কি অবস্থা? পড়ালেখার কি খবর বলেন? এখন আহ, স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের ক্লাসে। পোলাপাইনের মধ্যে পড়ালেখা না করে সবাই মন্ত্রী হয়ে যাব, সবাই দেশ চালাবো, এরকম চিন্তা এসে গেছে। ঠিক না? আমাদের দেশের যে সোশিও ইকোনমিক কন্ডিশন, আমাদের দেশের যে সোশ্যাল স্ট্রাকচার, এখানে আপনি ওরকম অনেক কিছু হয়ে যেতে পারবেন পড়ালেখা না করে। আমরা যারা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা, আমাদের পক্ষে অ্যাকচুয়ালি কোনোভাবেই সম্ভব না। এটা একটু করে কমিয়ে দিলে ভালো। চলতেছিল না? হ্যাঁ, এখন এই জন্য কেরিয়ার হিসেবে এ, দুইটা কথা। একটা হচ্ছে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট দরকার। পোর্টফোলিও হচ্ছে মানে শুধুমাত্র যে কোনো একটা জায়গা বিনিয়োগের কথা বলছি না এখানে। পোর্টফোলিও শব্দটা আমি ব্যবহার করছি প্রিপারেশন। প্রিপারেশনের ক্ষেত্রে একাধিক সাইডে নিজেকে, একাধিক একাধিক বিষয়ের জন্য নিজেকে প্রস্তুত রাখা। ধরেন একটা মানুষ, এর মধ্যে আমার মধ্যে প্রচুর প্র্যাকটিক্যালি দেখেছি, 4 বছর 5 বছর ধরে একটা না বিসিএস এর পেছনে লেগে আছে। এখন দেখা যাচ্ছে সে বিসিএস হয় নাই, পরপর 4টা প্রিলি দিয়ে প্রিলি টিকে নাই। স্টুডেন্ট যে অত খারাপ বা ইউনিভার্সিটি মানে ভালো বিবিএ ফ্যাকাল্টি থেকে পাশ করে আসা এরকম মানুষ, পরে দেখা যাচ্ছে বয়স যখন চলে যাচ্ছে অন্য একটা কাজ শুরু করছে। তাহলে 4 বছরের ইনভেস্টমেন্ট, আমরা ইনভেস্টমেন্ট বলতে শুধুমাত্র টাকা পয়সা কেন বুঝি? টাইম ইনভেস্টমেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট না? যদি তুমি টাকা হারাইলে টাকা পাবা, গার্লফ্রেন্ড চাইলে পাবা, বউ চাইলে পাবা। ঠিক না? বয়ফ্রেন্ড চাইলে, জামাই চাইলে আরেকটা বিয়ে করা কোনো ব্যাপার না, পরিমণি মিনিটে মিনিটে বিয়ে করে তোমাকে প্রমাণ দিচ্ছি। কিন্তু টাইম কি কখনো পাবা? বুঝছো কিনা? এখন এই জন্য এখন অনলাইনে তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে বলো, এখানে এর দরকার একটা প্র্যাকটিক্যাল কথা। অবশ্যই আমাদের যে জীবন, কেরিয়ার, এক্ষেত্রে তুমি হয়তো সিরিয়াসলি বিসিএস এর দিকে আগাও বা একটা জব, প্রথম শ্রেণীর জবের দিকে যাবো এরকম করে আগাও, নয়তো আসলে তুমি অন্য কিছু শুরু করো। মানে আছে নাই ভাবে কি প্রতিযোগিতায় টিকা যায়? আছি নাই ভাবে কোনো প্রতিযোগিতায় টিকতে পারবে না। এখন স্যার আমি মাত্র এখনো থার্ড ইয়ারে পড়ি, এই জন্য আমার কি সিরিয়াস হওয়ার দরকার আছে? হ্যাঁ, অবশ্যই। ওই যে অনার্স কমপ্লিট করার পরে 4 বছর 5 বছর বিনিয়োগ করার চেয়ে অনার্স সেকেন্ড ইয়ার থেকে অনার্স থার্ড ইয়ার পর্যন্ত 3 বছর পরিশ্রম করো, এরপরে কি এই ইনশাল্লাহ সাকসেসটা চলে আসবে। এখানে ব্যাপারটা পড়াশোনায়, ধরো কোনো একটা নতুন সিলেবাস আসবে, সিলেবাস তো আসবে নতুন, বলেছে না, মাস চেঞ্জ আসবে। তো চেঞ্জ আসলে এখানে বাংলাদেশের রাজধানী কি গোপালগঞ্জ হয়ে যাবে? বলো। তো পানির মানে পদার্থের 3 অবস্থা: কঠিন, তরল, বায়বীয়। এখন কঠিন তরল বায়বীয় না হয়ে কঠিন তরল ইনুসীয় হয়ে যাবে। এই জন্য সিলেবাস চেঞ্জ নিয়ে যারা এখনো সিলেবাস চেঞ্জ হয় নাই, এখন আমি কি পড়াশোনা করব, ফোননি এটিচিউড দেখছো? সিলেবাস চেঞ্জ মানে এটা আছে এটা নাই, এইটুকুই, যা আছে তাই। ঠিক না? সুতরাং সিলেবাসে একটা চেঞ্জ আসবে, এটা তো বলেই দিয়েছে, অবশ্যই চেঞ্জ আসবে, বিশেষ করে 48 থেকে। আর বিশেষ আরেকটা কোশ্চেন হচ্ছে, স্যার 48 তো ডাক্তারদের জন্য স্পেশাল নেওয়া হবে। তুমি হয়নি, আর কত করে বুঝাইতাম। ধরো বিসিএস এর জন্য রেগুলার, মনে করো একটা রেগুলার সার্কুলার আসে নভেম্বরে, এই নভেম্বরে 47 সার্কুলেশন আসছে, পরের নভেম্বরে গিয়ে কি আসবে? 48।
এখন তুমি দেখতে পাচ্ছ স্যার 48 তো কি হচ্ছে, স্পেশাল হচ্ছে। তাহলে তোমার এই টেনিউর ঠিক থাকবে, তুমি এখানে 49 হবে, 48 হবে এখানে। তাহলে এটার সাথে জাস্ট এখানে শব্দ চেঞ্জ হবে, কিন্তু সময় তো চেঞ্জ হবে না। ঘটনা বুঝছো কিনা? এমন তো না যে মাঝখানে এখানে এখানে ডাক্তার, স্পেশালি ডাক্তার নিবে এই বিষয়, এই সময়টা এইখানে এসে ধাক্কা দিয়ে এটা পরেরটাতে চলে যাবে, এরকম ঘটনা কখনো তো ঘটে না। এর প্রমাণ হচ্ছে এরকম করে একটা ঘটনা রেগুলারের সময় নষ্ট করে একটা বিসিএস হয়েছিল, ওটা হচ্ছে 32। মানে যে টাইমে রেগুলার হওয়ার কথা ওই টাইমে 32, কিন্তু 32 হচ্ছে স্পেশাল হলেও 32 আসলে এই ডাক্তার নিয়োগের মতো স্পেশাল বিসিএস না। 32-এ শিক্ষা ক্যাডারও আছে, 32-এ অন্যান্য ক্যাডারও আছে। শুধুমাত্র মানে যাদের কাছে কোটা আছে তারা পরীক্ষা দিবে, মুক্তিযোদ্ধা। কথা বুঝছো? মানে আওয়ামী লীগ নতুন নতুন ক্ষমতায় এসে আগে নিজের কিছু মানুষ ঢুকে নিছিল। ওই হচ্ছে ঘটনা 32 বিসিএস, এগুলো আমাদের মনে আছে তখন তো আমরা অনার্স ফোর্থ ইয়ারে বা এই টাইপের। হম। এখন দেখো 32 গেল, এরপরে হচ্ছে তোমার 39তম এবং 42তম এই বিসিএস গুলো কিন্তু মাঝখানে ওই যে রেগুলার ব্যাচ গুলোর মাঝখানে পরীক্ষা হয়ে গেছিল। বুঝতে পারছি? তাহলে আমরা যারা 40 পরের বিসিএস পাবো, আমরা পরের বিসিএস যে টাইমে হওয়ার কথা ওই টাইমেই পাবো, মাঝখানে যা শব্দটা চেঞ্জ হবে। এরকম করে আমরা তখন স্টুডেন্টদেরকে এই 40তম যে ব্যাচ, এখানে তো আমাদের হিউজ ক্যাডার গেছে, আমাদের এই যে বড় বড় ছবি কতগুলো আছে, 40তম সংবর্ধনা না, ওখানে তো ফ্রেমের মধ্যে 150+ ক্যাডার আছে। এবং ওখানে মানে ওই জমজমাট ব্যাচ এগুলা। এখন এই ব্যাচ গুলোতে দিয়ে আমাদের মূলত হেল্পলাইনের জার্নিটা শুরু হচ্ছিল শুরুর দিকে। এর আগে 38 ব্যাচ ছিল, ঠিক আছে তবু। তো আমরা এই ব্যাচের স্টুডেন্ট গুলাকে ভর্তি করেছিলাম কি নামে, 39 নামে। তো আস্তে আস্তে যখন দেখা যাচ্ছে 39টা ডাক্তার হয়ে গেছে, এই ব্যাচে যারা ভর্তি ছিল তারা অটোমেটিক কোথায় চলে গেছে, 40-এ চলে গেছে, নাম চেঞ্জ হয়ে গেছে মাত্র, আর কিছু না। তাহলে জীবন জীবন আমার দিকে থাকা জরুরি না। এ মোটিভেশন দরকার। সকালে যখন ভাত খাও, দুপুরে কিছুক্ষণ পরে, মানে তুমি কোনো কাজ না করে যদি বসেও থাকো অথবা শুয়েও থাকো, দুপুরে আবার খেতে লাগে না, মোটিভেশন ওরকম। তো দেখি বলো, তাহলে আমরা যারা ক্যারিয়ার হিসেবে বিসিএস কে টার্গেট করে সামনের দিকে আগাচ্ছি, যেমন আমি, আমাকে যদি তুমি কোয়েশ্চেন করো এই ক্যারিয়ার হিসেবে আপনি কি আমাদেরকে পোর্টফোলিও প্ল্যান নিয়ে আগাইতে বলছেন, একাধিক পরিকল্পনা নিয়ে? আপনার কি কোনো পরিকল্পনা ছিল? অবশ্যই ছিল। আমার পরিকল্পনা ছিল 3টা। একটা ছিল, প্রথম এইম ইন লাইফ ছিল দুবাই যাওয়া। মানে না, যদিও দেখতে একটু হাস্যকর মনে হচ্ছে, কিন্তু দুবাই গেলে যে খারাপ কিছু ওরকম না, কারণ দ্য আলটিমেট পারপাস অফ লাইফ ইজ আর্নিং মানি। মানি স্পিক্স। হ্যাঁ। তাহলে এখানে দেখো, তাহলে আমার ওই আমি তো ওই আরবি ভাষা, উর্দু ভাষা, ভাষাগত ভাবে আমার একটা দক্ষতা আছে, অনেক বেশি এক্সপার্ট না হলেও এই ভাষাগুলো পারি। তো আমার একটা মামা গাড়ির কোম্পানিতে জব করে দুবাইতে, উনি আমাকে বলছিল ল্যাঙ্গুয়েজের কারণে তোর জন্য ভালো ভালো জব আছে, তুমি জাস্ট অনার্স বা মাস্টার্স গুলো শেষ করে ফেল তাড়াতাড়ি, আমি তোকে এখানে নিয়ে আসবো। আবার এর মধ্যে ইন দ্য মিন টাইম ইনি আমাকে বলছে তুই অনুবাদকের কাজ করতে পারবি, এখানে কতগুলো ট্রান্সলেটর থাকে, এগুলোর বেতন প্রায় জজের সমান, বিচারকদের, এবং অনেক হাইলি স্যালারি। এই জন্য আমার এই লাইফ উঠে গেছিল। ঠিক আছে, ওখানে গিয়ে মিস্ত্রি কাজ করার প্ল্যান ছিল না, যেহেতু আমি ইউনিভার্সিটিতে পড়ছি। হ্যাঁ, একটা। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি তো ইউনিভার্সিটি অনার্স সেকেন্ড ইয়ার থেকে শুরু করে, মন মন দিয়ে শুনবা, আমার গল্প শুনলেও তোমার মধ্যে ওখানে শিক্ষাটা কি, তুমি ওখান থেকে কি নিবা, এরকম একটা ব্যাপার আছে। তারপরে ইউনিভার্সিটি অ্যাডমিশনের ইংলিশ ব্যাচ পড়াইতাম, তাহলে পড়ানোর একটা স্কিল ছিল। এখন কোন জায়গায় চাকরির তেমন আবেদন টাবেদন করতাম না, কোথাও শিক্ষকতা দেখলে আবেদন করার একটা মানসিকতা কাজ করতো, যেহেতু আমি তখন অলরেডি শিক্ষক। এই জন্য দেখা যাচ্ছে ক্যাডেট কলেজে আবেদন করছিলাম, যদি আমি পরীক্ষা দেওয়ার সুযোগ হয় নাই। তারপরে বিভিন্ন জায়গায়। সালাম আলাইকুম স্যার, আসেন। তার হচ্ছে তার হচ্ছে আমার স্টুডেন্ট, বসেন, এবং চিটং ইউনিভার্সিটির শিক্ষক। জি সালাম আলাইকুম। জি।
স্যার আবার বিসিএস ক্যাডার, বিসিএস ছেড়ে স্যার ইউনিভার্সিটিতে মানে জয়েন করে ফেলছে। এবং বিশ্ববিদ্যালয়ে স্যার তো প্রক্টোরিয়াল বডিতেও আছেন, ঠিক আছে। এখন ইংলিশ নাকি? ইংলিশে, ইংলিশ বাংলা দুটো না? জি। তা আমাদের এরা হচ্ছে এই ব্যাচটা হচ্ছে মূলত ওই মূল ব্যাচ, মানে একটু গুরুত্বপূর্ণ ব্যাচ, বেসিক কোর্স, ফাউন্ডেশন কোর্স, বেশি চাপও নাই, আবার এদের উপরেই সবচেয়ে গুরুত্বটা দেওয়া হয় আর কি। এদেরকে একটু পরামর্শ দেন স্যার, আসছেন যেহেতু একটু 2 মিনিট। পরামর্শ দেব। জি। আচ্ছা, কি পরামর্শ দিব আসলে? আপনারা তো অনেকদিন ধরে মনে হয়। এখানে অনলাইনে কেউ আছে, ওরাও যেন শুনে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। আসলে পরামর্শ দেওয়ার মতো না, আমি আসছিলাম, আমি মাঝে মাঝে শুক্র শনিবারে সময় পেলে বড় ভাই হিসাবে, উনি আমার মেন্টর, বিসিএস এর ক্ষেত্রে মেন্টর উনি আছেন, মান্নাদে স্যার আপনাদের হয়তো বা আছেন, তারপর আমাদের মিজান ভাইরা, নাম শুনছেন মনে হয়, ওনারা এখন মিজান ভাই এখন ইউনো না? হ্যাঁ হ্যাঁ। এরকম কিছু বড় ভাইদের পরামর্শ আসলে আমরা বিসিএস লাইনে এসে মানে ধৈর্য ধরেছিলাম আর কি। যাই হোক, আসলে পরামর্শ দেওয়ার জন্য না, আপনারা সবাই যোদ্ধা, যুদ্ধ করতে হবে। এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু যুদ্ধ যুদ্ধ করে কিন্তু একটা পর্যায়ে গিয়ে সফল হয়, ঠিক আছে। আপনারা সেই ক্লাস 1 থেকে শুরু করে আপনার অনার্স মাস্টার শেষ করে, আবার অনেকে অনার্স শেষ করে আসছেন বিসিএস এ। কিন্তু এখানে আসলে অনেকে হয়তোবা আপনার মনে হতে পারে 1 বছর 2 বছরে অনেকের ক্যাডার হয়ে যায়, আবার অনেকের একটু সময় লাগে, ঠিক আছে। সময় লাগানো মানে আপনার ব্যর্থতা না। আপনার হয়তো মনে হতে পারে আমার পাশের, মানে কম্পেয়ারটা আমরা অনেক সময় করি কি, আমাদের বাংলাদেশের মানুষের সাইকোলজিটা নেগেটিভলি না, আসলে এটা আমরা ছোট হওয়া মানে বড় হতে হতে এটা শিখে গেছি। পাশের বাসায় কে কিরকম করতেছে, আমার বন্ধু কিরকম করতেছে, এইগুলো নিয়ে আমরা সবসময় কম্পেয়ার করি, তাই না? এই জিনিসটা করা যাবে না, কম্পেয়ার করবে নিজের সাথে নিজের। আমি গত পরীক্ষায় কি মার্কস পাইছি, ওইটাকে আমাকে অতিক্রম করতে হবে, ঠিক আছে। আর মার্কস বড় কথা না, আপনার যদি বেসিক ভালো থাকে, অনেকে আছে কোচিং এ অনেক ভালো করে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আবার, হ্যাঁ হ্যাঁ, ও শেষ পর্যন্ত গিয়ে আবার ক্যাডার হতে পারে না, মানে বিসিএস এ ভালো করতে পারে না। আবার অনেকে আছে মিড লেভেলে বেসিকটা ভালো, পরীক্ষায় গিয়ে মাথা ঠান্ডা রেখে দিছে, প্রথমবার ইনশাল্লাহ ক্যাডার হতে পারে, ঠিক আছে। আর ক্যাডার বলা, আসলে ক্যাডার বলতে মানে আপনি আপনার ভালো একটা জায়গায় যেতে পারবেন। আর এখন আপনাদের সবচেয়ে বড় একটা পজিটিভ সাইড হলো এখন কোটা নাই, যার কারণে, কোটা না থাকার কারণে আপনারা এখন পড়াশোনাটা যে লাইনে আছেন, যেভাবে ফ্লোটা আছে ওই ফ্লোটাকে একটু প্রেসার দেন, ইনশাল্লাহ প্রথমবারেই হয়ে যাবে, প্রথমবার না হোক দ্বিতীয়বার, ঠিক আছে। আপনারা তো নাকি, আপনারা কি আবার এই মাথায় এটা নিয়ে আসছেন প্রথমবার হতে হবে, না হলে বিসিএস এর লাইন থেকে চলে চলে আসবো, সরকারি আপনার চাকরি পরীক্ষা দিব না, অন্য জায়গায় জয়েন করে ফেলবো, এটা কিন্তু মাথায় রাখা যাবে না। আপনার ফ্যামিলিতে প্রেশার থাকতে পারে। আর আমাদের বাংলাদেশের মানুষের একটা সমস্যা হলো, অনার্স শেষ করার সাথে সাথে সবাই জিজ্ঞেস করে, ফ্যামিলিতে জিজ্ঞেস করে না কি করেন, আর পড়াশোনা আর কয় বছর করবেন, ঠিক আছে না? এই জিনিসটা মাথায় রাখা যাবে না। যদি বেশি জিজ্ঞেস করে বলবেন দোয়া করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, আপনি দোয়া করেন। শুধু এটা বলবেন, মানুষকে সবসময় সবকিছু কথা, কেউ বলছে আপনার কারো কথায় যদি আপনার মন খারাপ হয়, তার মানে আপনার নিজের উপর কোনো কি নাই, আত্মবিশ্বাস নাই, ঠিক আছে। আত্মবিশ্বাসটা থাকতে হবে। আর মনে রাখবেন, সবসময় আপনি হয়তোবা কাজ করতেছেন, শিখতেছেন, ভুল হচ্ছে, আমরা ভুল করলেও কি হয়, হয়তোবা শিখি, না হলে কি হয়, আমরা হয়তোবা শিখা হয়, না হলে ট্রাই ট্রাই করতে করতে এমন একটা হবে যে, এমন একটা অবস্থা হয়ে যায় আপনার হয়তোবা মানে যে বিষয়টা থেকে আপনি ট্রাই করতেছেন, ওই বিষয়টাতে আপনার একটা কি পাণ্ডিত্য চলে আসবে, এক্সপার্টাইজ চলে আসবে। ওইটাই দরকার। আপনি প্রথমবারে ভালো কিছু করবেন এটা আশা করা দরকার নেই। এবং সবসময় নিজের সাথে নিজে তুলনা করবেন, পাশের বন্ধু অথবা পাশের বাসার অথবা অন্য জায়গার কোনো কারোর সাথে কম্পেয়ার করার দরকার নেই। নিজেকে নিজের সাথে কম্পেয়ার করেন। আর বেসিক ভাইরা সবসময়, যেমন আপনারা কোচিং এর শীট গুলো অবশ্যই পড়বেন, কিন্তু সাথে সাথে জব সলিউশন বইটা শেষ করবেন। এটা আমাদেরকে কিন্তু ভাইরা বলে, মানে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদেরকে বলে বলে জব সলিউশনটা শেষ করতো। জব সলিউশন শেষ করলে হয় কি, আপনি শুধু বিসিএস না, অন্যান্য পরীক্ষার জন্য কি প্রিপারেশনটা হবে, ঠিক আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা। এবং লেগে লেগে থাকবেন, লেগে থাকার কোনো বিকল্প নাই। লেগে থাকতে থাকতে হয়তো বা একটা সময় গিয়ে দেখবেন আপনি এমন একটা জায়গায় চলে গেছেন যারা তাড়াহুড়া করতে গিয়ে ওই জায়গায় যেতে পারেনি, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। তাহলে ক্লাসটা থানি। আচ্ছা, তাহলে তোমাদেরকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আহ, তোমরা ফ্রিতে গুরুত্বপূর্ণ পরামর্শ পাইছো। আহ, বিষয়গুলো আহ, যেটা বলে যাচ্ছিলাম ওইটাতে কন্টিনিউ করি, কথা এখান থেকে কথা না টেনে। তাহলে জীবন, আমার দিকে থাকো।
তোমরা কথাগুলোকে তোমরা শুধুমাত্র ওই যে প্রনাউনের প্রকারভেদের কথা যখন বলি তুমি এত সিরিয়াস থাকো, মনে হয় যে কবরে জিজ্ঞেস করবে প্রনাউন কয় প্রকার। কিন্তু তোমাকে যখন বলি তুমি এই কাজ করবা এই কাজ করবা না, গুরুত্বপূর্ণ পরামর্শ যখন দিই তুমি তখন মনে করো যে মানে এটা ওয়াজ করতেছে আমির হামজা, বাইকা কথা এগুলো কি আমার আমার কি কাজে লাগবে। আমি আমির হামজা না, আমি ওই যে ওই রেশমিকা মান্দানার কথা কখনো বলবো না। কথা বুঝছো? এই জন্য হ্যাভিং ফুল রেসপেক্ট টু হুজুরস, মানে এটা জাস্ট মজার জন্য বললাম, আবার দেখি কোন নেগেটিভলি এ কোনো ব্যক্তি কেন্দ্রিক কথাটা নাই, আর কিছু নাই, জাস্ট মজা করার জন্য। উনি ফেমাস, ওনাকে সবাই চিনবে এই জন্য বললাম। তারে বলো, প্রথম কথা হচ্ছে এ, আমরা তাহলে আমার একটা এম ইন লাইফ ছিল দুবাই যাওয়া, তাহলে আর একটা এম ইন লাইফ ছিল এ, মানে বন্ধু বান্ধব, আমার বন্ধু এ, এই যে মান্নাদের কথা বলছে, ও এখন বান্দরবানের সিনিয়র এসপি, মানে আগে ও দূরে ছিল, আন্দোলনের পরে এখানে এসে পোস্টিং আছে। রাজীব ধরের ক্লাস করছো তোমরা? রাজীব দা আমাদের অনেক সিনিয়র, কালকেও কত, কালকে না পরশু দিন ওই চিরং কলেজের ডরমেটরিতে বসে বসে চা খাচ্ছিলাম। রাজীব দাকে এমনি মনে করছে, ফোন দিলাম অনেকক্ষণ কথা, পুতত্বের বড় কর্মকর্তা, একটু সিনিয়র তো আসলে উনি, মানে বয়সে মনে করো আমাদের চেয়ে প্রায় 8 বছর বড় হবে। কিন্তু বিসিএস আমাদের সাথে মানে শেষ সময়ে বিসিএস হয়েছে, আমরা শুরুর সময়ে বিসিএস হয়েছে, এরকম একটা ঘটনা আর কি। একটা মানুষ তো 8-10 বছর সময় পায়, ওরকম সময় হম যদি তুমি মোটামুটি সময়ের মধ্যে পাস করে ফেলতে পারো, যেমন মুরাদ ও প্রথম দিকেই টিকে গেছে, বিসিএস এ অলরেডি জব করে, বিসিএস থেকে আবার ইউনিভার্সিটিতে কয়েক বছর হয়ে গেছে, আর 37-এ টিকছে। ওর সাথে আমি নিজেও ভাবে প্রার্থী ছিলাম, এর আগে তো একেবারে আক্ষরিক করতে সরাসরি স্টুডেন্ট, মানে এমনিতে। আবার ওদের সাথে আমি নিজেও ভাইবা দিছিলাম। এখন ট্যাক্সের একজন ডেপুটি কমিশনার আছে আমাদের বন্ধু, ওই যে ছোট ভাই আছে, ওই যে আমাদের ইস্কান্দার, ওদের ব্যাচের মওদুদ আহমেদ ভুঁইয়া, উনি মাঝে মধ্যে আসেন। এখন পোস্টিং দূরে হওয়ার কারণে একটু কম আসে, তবে শেষ দিকে মেকআপ ক্লাস গুলো নেওয়ার জন্য, সংবিধান সংবিধান এগুলো পড়ানোর জন্য আসে। ও হচ্ছে আমাদের বন্ধু। তো এরকম আমাদের একটা বন্ধুর বন্ধু কিন্তু তোমাকে অনেক বেশি এগিয়ে দিতে পারে। বন্ধু ছুরি মেরে মেরে ফেলতে পারে, মাইয়া মাইয়া হাসছে তাই, মানে মানুষের বিবেক, মানে কি ধরনের কোথায় নিচে নেমে গেছে, ঠিক না? হ্যাঁ, ওটা নিয়ে কথা তুলে লম্বা হয়ে যাবে, আমি কথাটার ধারাবাহিকতাটা নিই। তো বন্ধু বান্ধবের কারণে আমার মধ্যে একটা প্রভাব আসছে, বিসিএসটা দেওয়া যায় একটা। তো একটা হচ্ছে দেশের বাইরে যাওয়া, আর এগুলো না হলে আমি আরেকটা চিন্তা মনে মনে করতাম, ওটা নিয়ে কখনো সিরিয়াসলি কোনো সাইডে কাজ করি নাই। ওটাও মূলত ওই ইয়া করা, মানে দে- অন্যান্য দেশে ওই যে ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে গিয়ে ফার্দার মাস্টার্স করে ওখানে কোনো কিছু করা, আমেরিকা কানাডা এই টাইপের, তোমরা যেটা চিন্তা করো। হ্যাঁ, তারা তিনটা চিন্তা করে রাখছি। এখন এখানে কে কে আছো যে একের অধিক চিন্তা করছো, বা কোনো চিন্তাই করো নাই, বা কি চিন্তা করছো? বা দেখি তো একজন একজন তোমার কি কোনো বিজনেস এর বাইরে কোনো চিন্তা আছে? তাই সরকারি জবগুলোতে যদি না হয় সেক্ষেত্রে প্রাইভেট। আচ্ছা, আমার আবার কখন বসো, প্রাইভেট চাকরি করবো এটা কখনোই আসে নাই, একটা বিষয় আসে নাই, কখনো আসতো না মাথায়, মানে আমার তো টুক আসতো, আমি কিন্তু কনফেস করছি অনেস্টলি, কারণ জিনিসগুলো আমি সারপাস করে চলে আসছি। যেমন ব্যবসা করব, এটা আমার মাথায় আসতো না, কারণ আমি যে ব্যবসায়ী হতে পারবো না এটা আমি বুঝতাম। কারণ ব্যবসায়ী হওয়ার জন্য মানুষের রিজিট হতে হয়, মানে একটা সিদ্ধান্ত নিতে হয়। যেমন এই হেল্প লাইনে কত মানুষ আছে যে ক্যাডার পর্যন্ত হয়ে গেছে, পুরো 4 বছর পরে টাকা দেয় নাই। কথা বুঝছো? এখানে মানে মাত্র 1-1.5 হাজার টাকা দিয়ে লাইব্রেরিতে 1.5-2 বছর পড়তেছে, এরকম এমন মানুষও আছে না। অথচ ওই ফ্লোরের ভাড়াই হচ্ছে 1 লাখ টাকার উপরে। সে যে ফ্যান বসছে, এই ফ্যানের কারেন্ট বিল ওই 1 মাসের বিলে চলে আসে ওর, যেই টাকা দিয়ে বসছে। ওখানে সে 14 মাস ধরে পড়তেছে, 18 মাস, 20 মাস, 3 বছর ধরে পড়তেছে। তো আমার মধ্যে মানুষ থেকে টাকা আদায় করা এই জিনিসগুলো ছিল না, এই জন্য আমি কখনো ব্যবসায়ী হওয়ার চিন্তা করি না। ভালোভাবে শুনবা কেন কথা বলতেছি, তুমি তোমার তো মানে আমি যেভাবে ভাবছিলাম ভাবতেছি, তুমি যেন তোমাকে নিয়ে ওভাবে ভেবে পরিকল্পনা নিতে পারো। কারণ তোমার চেহারার সাথে আমার চেহারা যেমন মিল নাই, তোমার রুচির সাথে আমার রুচি যেমন মিল নাই, তোমার ঘরের সাথে আমার ঘর যেমন মিল নাই,
তোমার পরিকল্পনার সাথে আমার পরিকল্পনা মিল থাকবে না। পৃথিবীতে কিছু জিনিস কখনো মিলে না, সম্পূর্ণ আসলে ভিন্ন হবে। যেন প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্ল্যান থাকবে, এবং প্ল্যানের মধ্যে তুমি সিরিয়াস সিরিয়াস প্ল্যান একটা নিয়ে আগালেও অবশ্যই তোমার অপশন লাগবে। এখন তুমি গার্লফ্রেন্ড একটা নিয়ে তুমি এটা নিয়ে স্বপ্ন দেখছো, আমাদের ছেলে হলে এই নাম রাখবো, মেয়ে হলে এই নাম রাখবো, এই করব সেই করব, তারা অনেক নারিশ করছো ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত। এখন তুমি যখন ফোর্থ ইয়ারে উঠছো, বিশেষ করে একটা তোমার বান্ধবীর ধরে বিয়ে করে কোথায় নিয়ে গেছে, ঠিক আছে? এখন তার বাচ্চা, তুমি চাকরির জন্য পড়তে পড়তে তার বাচ্চা কাচ্চা তোমার আঙ্কেল 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 ডাকতেছে। তার একটা কথা এখন ছিল বলি। প্রশ্ন শুনবো, আমি এই কথাটা একটু শেষ করি। এখন তুমি যদি একজনকে টার্গেট করে এরকম করে আগাও, ওর বিয়ে হয়ে গেলে তুমি কি করবা? জীবনটাই এরকম। এরকম আমার কাছে একটা মেয়ে ছিল, গার্লফ্রেন্ড আর কি। হ্যাঁ, সেকেন্ড গার্লফ্রেন্ডটার যখন নাম ছিল শাহিন, সিরিয়াস কোনো গার্লফ্রেন্ড ওরকম না, আমি ওকে চিঠি দিতাম, ও আমাকে চিঠি দিত। চিঠি কেন দিতাম? তার মোবাইল ফোনে এসে ছিল না, মোবাইল ফোন ছিল আমার কাছে 6310i একটা মোবাইল ছিল নোকিয়া, কিন্তু ওর কাছে তো মোবাইল ছিল না। এখন ওদের কাছে টিএনটি ছিল, যেখানে টিএনটি থেকে মোবাইলের বিল বেশি কাটতে একটা সময় ছিল, কারো কারো মুখে মনে থাকতে পারে। হ্যাঁ, তো এখন এক সময় ওর কথা, বিয়ের কথাবার্তা হচ্ছে, ওকে আমি বাইরে দেখা করবো এরকম পর্যায়ে আসি নাই, কথা বলছো কিনা? এখন দেখা যাচ্ছে এরকম, তখন আমি বদ্রাট এদিকে টিউশনিতে যাচ্ছি, হাসতে হাসতে ওর বিয়ে হয়ে গেলে এখন কি হবে, এগুলো ভাবতেছি। তখন আমার মাথায় সিরিয়াসলি ঢুকে গেছে, আমি দেখি ওই আরেকটা ওকে প্রস্তাব দিয়ে ফেলি। এখন দেখতেছি আরেকজনকে যাকে প্রস্তাব দিব, তাকে প্রস্তাব দেওয়ার সাথে সাথে আগে ভাগে রিসিভ করছে, আমিও অনেকদিন ধরে বলতে চাচ্ছি। এই যে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হয়ে গেল। হ্যাঁ, তো পরে দেখতেছি ওর বিয়ে হয় নাই, যে বিয়ে প্রস্তাবটা আসছিল ওটা হয় নাই। তাহলে একসাথে দুইটা গার্লফ্রেন্ড ছিল অনেকদিন। হ্যাঁ, এবং এগুলো গার্লফ্রেন্ড কেন মেনটেন করা সম্ভব? কারণ ওদের জন্য আমার খরচ ছিল না, আমার জন্য ওদের খরচ ছিল না কারোর সাথে। তখন আমি একটু অত ম্যাচিউর হয়ে উঠি নাই। ছেলেরা বুঝবে, মেয়েরা ফিল করতে পারবে না। মানে নতুন নতুন ঝাপসা ঝাপসা একটু একটু সম্পর্ক হচ্ছে, ওই টাইপের অনেকদিন থাকে না। হ্যাঁ, তো এখন অনলাইনের প্রশ্নটা একটু শুনি। এই কথাগুলো ইম্পর্টেন্ট, এই কথাগুলো বলার জন্য প্রতি সপ্তাহে একবার দেখা করার দরকার তোমার সাথে আমার। বলো। তার বিসিএস ক্যাডার কি গার্লফ্রেন্ড বানানো যায়? বিশেষ ক্যাডার গার্লফ্রেন্ড কেন যাবে না? হ্যাঁ। কেন যাবে না? এটা তো আসলে ব্যাপারটা এরকম। অনেকেই আছে, যেমন এখানে একটা আমার বন্ধু আছে চিরং কলেজে, ও হচ্ছে আগে বিয়ে করছে, পরে ওর বউটা এডমিন ক্যাডার হয়েছে। আমাদের নজরুল আছে না, নজরুল, তোমাদের নজরুল ভাই এখানে, যেমন আমাদের মুরাদ স্যার কিন্তু এখানে এসে মঞ্চে কথা বলার পেছনে একটা কারণও আছে, উনি তো আমাদের ভাইবার সেকশনে কাজ করে, ভাইবা ব্যাচের ওখানে জুনিয়র লেভেলে ক্লাস নেয় না বা সময় পায় না। তো এরকম উনিও তো মানে এখানে একদিন অফিসে বসা ছিল, মানে আমি আর ও লাল চা খাচ্ছি, তো মেয়েরা রুমে বসে বসছে না ভাইবা দেওয়ার জন্য, সোফায় সোফায় বসে থাকে ওয়েট করে, এদিকে একজন একজন ডাকবে বেল দিয়ে, স্যাররা বুট। আমি তো তেমন ভাবে বোর্ডে বসি না। নজরুল আমাকে বলতেছে যে, ভাই ওই মাঝখানেরটা তো ভালো আছে। আমি বললাম হ্যাঁ, তোমার জন্য দেখি না, এগুলো দুষ্টামি করার জন্য না, এটা বিয়ে করার জন্য, আমাকে তোকে দেখতে বলতেছে। ওটা তো পজিটিভ, বিয়ের জন্য তুমি দেখতে পারবে, শরীরে তো বৈধ। আমি বললাম আমি লাইন টাইন করতে পারবো না, আমার লজ্জা লাগে। ওর ব্যাচের কাউকে ধরে তুমি ইয়া করো। পরে দেখতে যে আমাকে না বলে বিয়ের দাওয়াত দিচ্ছে অনেকদিন পরে, তো বিয়ে হয়েছে। তো পরের বছর মেয়েটা এডমিন কার্ড হয়েছে না, ঠিক আছে? এখন আমাদের ওখানে আমাদের সোজাসুজি উপরের কোয়ার্টারে ফ্ল্যাটে থাকে। এই হচ্ছে কথা। তাহলে এই জন্য দুইটা বিষয়, একটা হচ্ছে বিশেষ ক্যাডার হয়ে যাওয়া মেয়েকে গার্লফ্রেন্ড বানানো, আর একটা হচ্ছে গার্লফ্রেন্ড বানিয়ে তাকে বিশেষ ক্যাডার বানানো। এখানে একটা ঝুঁকি থাকে। ঝুঁকিটা হচ্ছে যখন বিয়ের পরে ক্যাডারের জন্য ক্যাডার বানানোর বিষয় থাকে, তখন মেয়েটা ক্যাডার হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, কথা বুঝছো? তো এখন তুমি যদি আগে ভাগে বিয়ে করে ফেলতে পারো, তাহলে ক্যাডার হলেও তুমি সেই অন্যদিকে পালাইতে পারবে না, কথা বুঝছো? আর ছেলের ক্ষেত্রে তো রিস্কি। আর এখন অনেক ভালো একটা সময় আসছে, তাহলে আমি তোমাকে আজকের কথার মুদ্রা, তুমি সামারিতে পৌঁছাও না, আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছিলাম। প্রথম কথা হচ্ছে, তুমি যদি শুধু এই এই ধরনের একটা কথা কেন আপনি স্যার বিসিএস এর একটা ক্লাসে এসে বলছেন, এরকম মনে হতে পারে তোমার। না, জীবনকে যদি আমি তোমাকে বিসিএস এর স্বপ্ন দেখিয়ে দেখিয়ে যদি তোমাকে পাগল বানিয়ে ফেলি, সে যদি তুমি বিসিএস ক্যাডার না হও, এর দায় কে নেবে? অথচ তুমি তো মানুষ মেধাবী,
ঠিক না? তোমাকে দিয়ে তো অনেক কিছু করা সম্ভব। এই জন্য অবশ্যই কমপক্ষে 2 থেকে কয়টা প্ল্যান রাখবো। তুমি কি প্ল্যান রাখবে সেটা তোমার ব্যাপার। তুমি একেবারে ছোট করে একটা ব্যবসা শুরু করে ওখান থেকে বড় কিছু হবে না, এটা কে বলছে তোমাকে? কথা বলছো কিনা? আবার বিসিএস না হয়ে অন্য কোনো জায়গায় জব করলে তোমার জীবন টানা টানা হয়ে যাবে, এটা তোমাকে কে কইছে? বিসিএস ক্যাডারে চাকরিতে এত সুখ আছে, এত আলাদা কিছু আছে এমন তো কিছু না। এটা একটা চাকরি মাত্র। বুঝছো কিনা? এ, ব্যাপারটাকে বোঝার সময়। তবে তুমি যদি চাকরি করতে চাও এবং সরকারি চাকরি, তাহলে অবশ্যই চেষ্টা থাকবে অবশ্যই তো কোন চাকরিতে ঢুকতে, ক্যাডার চাকরিতে। কারণ নন ক্যাডার ক্যাডারের বড় পার্থক্য হচ্ছে উনি তো জীবনের শেষ পর্যায়ে যাবে তুমি যেখানে শুরু করবে ওখানে। কথা বুঝছো কিনা? আরেকটা হচ্ছে এ ক্যাডার যারা, তুমি যে ক্যাডারে ঢুকো ওই ডিসিশন মেকিং জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবা, কিন্তু নন ক্যাডারের কেউ ওইটুকু পর্যন্ত পৌঁছাতে পারবে না। এবার তুমি যদি বলো যে স্যার আপনি 23,122,000 স্কেলে আপনি ঢুকছেন ক্যাডার হয়ে, নন ক্যাডার প্রথম শ্রেণীর একজন হতে একই 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 পজিশনে ঢুকবে, তো একই পজিশনে ঢুকলে তাহলে পরে উনি শেষ সময় আপনার কাছাকাছি আসবে, এটা কি ধরনের ব্যাপার হলো? মানে 9 গ্রেডের কতগুলো পোস্ট আছে না, যেগুলো প্রায় একই স্কেলে। দেখা গেলো যিনি ক্যাডার হিসেবে ঢুকছে ইনি দেখা যাচ্ছে 3 বছর পরে একটা প্রমোশন, 4 বছর পরে একটা প্রমোশন, এভাবে গিয়ে সচিব হয়ে যাচ্ছে। এদিকে মনে করো যদি তুমি একেবারে জেনারেল এডুকেশন ক্যাডারেও চাকরি করো, তাহলে তুমি কোনো ধরনের কোনো কিছু না করে যদি শুধু আসো যাও বউ বাচ্চাগুলো পালো, কোনো খবরাখবর না রাখো, তাও তো তুমি 3rd গ্রেডে পৌঁছাবা। ঠিক না? কিন্তু অন্যদিকে ওরকম পথ তো নাই, তোমাকে দিবে কেমনে প্রমোশন গুলা? তুমি ঢুকছো এরপর আর পথ নাই তো। ওই বুড়াকালে গিয়ে একটা প্রমোশন হয়ে ওইটাতে এক একদম উপরে গিয়ে বসে থাকবা। এই জন্য এখানে একটা চেইনের ব্যাপার আছে না। তাহলে চাকরি যদি করি তাহলে ক্যাডার হওয়ার মতো একটা সিরিয়াসলি আগাবো। তাহলে তোমার কি পরিকল্পনা এটা তো আমি জানি না। বুঝছো কিনা? হ্যাঁ, ছেলেরা চিন্তা করতে পারো একটা বেশি পয়সাওয়ালা মেয়ে পটিয়ে বিয়ে করে ওখান থেকে পয়সাওয়ালা হয়ে যাবো, এটা এমনি লাইফ হইতে পারে না, পারে তো? তুমি যদি পারো সমস্যা কি? এ আছে না, আমরা ও হেনরি আছে না, ও হেনরি, সিডনি পোর্টার তার নাম, শর্ট স্টোরি রাইটার, দ্য আন্ট অ্যান্ড দ্য গ্রোসুপার। কে পড়ছো? হ্যাঁ, পড়ছো? পড়ছি স্যার। জি স্যার। এখানে ফোর্ডিং এবং ঘাস ফোর্ডিং এবং আর কি পিঁপড়া, কথা কি, গল্প মন দিয়ে শুনবা। কথা হচ্ছে পিঁপড়া সারা জীবন সারা মাস পরিশ্রম করে শুকনার সময়ে খাওয়া দাওয়া জোগাড় করে, বর্ষার সময় সে বসে বসে খায় ওখান থেকে গোদাম থেকে বের করে করে, এজন্য যে পরিশ্রমী সে সুখে থাকে। আর ফড়িং কি করে, যখন সে খাবার দাবার পায় ফুল তাকে নেচে নেচে খায়, এরপরে সে শুকায় মরে। এই তো জীবনের শিক্ষা। কিন্তু এখানে জীবনের শিক্ষা কি জানো? ইনি যে এই গল্পের মধ্যে কি লিখছে, গল্পটা হচ্ছে দুই ভাই। একজন হচ্ছে কি অনেস্ট, দুর্নীতি করে না, গত 16 বছরে কোনোদিন অফিসে 2 মিনিট দেরি করে নাই, অফিসে আগে গিয়ে বসে থাকে, ওবিডিয়েন্ট সরকারি কর্মকর্তা, জাজ সাহেব, কোনোদিন 1 পয়সা দুর্নীতি করে না, কাপড় চোপড়ও নাই, উপরে বোরখাটা পড়ে থাকে, বাচ্চা কাচ্চা এসে এগুলো পালে মানে, এবং সংসারের তেমন খবর নাই, খবর হচ্ছে সরকারের চাকরির। ভালো মানুষ, এক কথায় কি মানুষ? ভালো মানুষ। ভাই কয়জন? আরেক ভাই হচ্ছে, দ্বিতীয় নাম্বার ভাই হচ্ছে সে খুব ভালো মাপের টাউট, ওই জায়গায় জুয়া খেলে মারামারি দিয়ে পুলিশ অ্যারেস্ট করছে, জাজ সাহেব তাকে মুক্ত করছে। তাকে তো পড়াশোনাও করাইছে, ভাই বাবা তো মারা গেছে তাদের। এখন আরেক জায়গায় মাইয়া একটা নিয়ে পালাই গেছে, এই সমস্যা। এরকম প্রবলেম করতে 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 এক পর্যায়ে বলছে আমি তোমাকে আমি চিনি না, তোমার আমার আমার কাছে টাকা নাই, যার সাহেব বলতেছে তোমাকে আমি প্রোটেক্ট করতে পারবো না, মানে সে শুধু উল্টো পাল্টা কাজ করা ছাড়া আর কিচ্ছু করে নাই। এখন এই ব্যক্তি এত ভালো মানুষ, সে সরকারি চাকরি করে হিসেবে সে একটা কি পাবে, পেনশন পাবে, এবং শেষ বয়সে একটু আরামায়েশ করবে, কারণ শেষ বয়সে দেখা যাচ্ছে তুমি দেখো না, আমার মনে করো বিসিএস এর এখানে একেবারে কম গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে মনে করো একজন প্রফেসর 3rd গ্রেডে বেতন পায়, তাহলে মনে করো সে 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে। এবং দেখা যাচ্ছে সে কলেজে পুরো সপ্তাহে কয়টা ক্লাস নিছে, 2টা কোনো ডিউটি মিউটি করে না, যায় আর আসে।
হ্যাঁ তাহলে হাইলি স্যালারি পাচ্ছে। আর আমি প্রতিদিন 3-4টা ক্লাস নিয়ে পরিশ্রম করে অনেক, আর বেতন হচ্ছে ফৈন্নি। তাহলে সবকিছুর নিয়ম এরকম না? শেষ বয়সে গিয়ে যখন অভিজ্ঞ হবে তখন এগুলোর দাম বাড়বে, সুযোগ সুবিধা পাবে। এখন ও কি করছে, এলাকা থেকে পালিয়ে এক জায়গায় গেছে। এক জায়গায় যাওয়ার পরে ওখানে একটা মহিলার বয়স মনে করো প্রায় 71, তাকে বিয়ে করে ফেলছে। এখন সে অনেক ধনী, বিয়ে করার কয়েক মাস পরে মারা গেছে। সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, সহায় সম্পত্তি সবকিছু তার। এখন এ ছিল হচ্ছে কি ফোর্ডিং, আর এ ছিল হচ্ছে কি পিঁপড়া। তাহলে আমরা যে বলি ফোর্ডিং, ফোর্ডিং এবং পিঁপড়া দিয়ে আমরা যে উদাহরণ দিই, কই মিললো না তো, গল্পের মধ্যে ওটা বুঝেছি। কেন বলছো এই জন্য, মানে তুমি গল্পটা পড়ার পর আমি যে ফিলোসফি দিয়ে চিন্তা করছি, তোমার মাথায় ওভাবে কাজটা নাও করতে পারে। কেন আমি বলি, কেন বলবো, আমাদের যে স্যার পড়াইছিল এই স্যার অনেক প্রজ্ঞাময়। এই স্যারও আমাদেরকে এই জিনিসগুলো ভাবে বলে নাই। এটা আমার অবজারভেশন ছিল, আমি তখন ওই ফার্স্ট ইয়ারে থাকতে এই গল্পটা পড়ে ইনস্ট্যান্ট আমার মাথায় এটা কাজ করছে। এই জন্য ছোট গল্পগুলো পড়বা। তাহলে এত লম্বা করে যে কথাগুলো বুঝিয়েছি এর মধ্যে দরকারি একটা পয়েন্ট বুঝাতে চেয়েছি, সেটা হচ্ছে তুমি জীবনে শুধুমাত্র একটা অপশন রেখে আগাবো না, কমপক্ষে একাধিক অপশন রাখবো। কিন্তু এই মেজর একটা অপশন, মানে যে পথ দিয়ে যাচ্ছ ওই পথে একটু সিরিয়াস থাকবো, পাশাপাশি টুকটাক এদিক ওদিক অপশন রেখে আগাবো। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তাহলে যদি ক্যারিয়ার, আমি স্যার লোয়ার মিডল ক্লাস, আমার পক্ষে ইনভেস্টমেন্ট করে বড় কোনো ব্যবসা বাণিজ্য শুরু করার সুযোগ নাই। প্রাইভেটের চেয়ে এখানে যেহেতু জব সিকিউরিটি, সোশ্যাল রেসপেকশন এবং আহ, আমার নিজস্ব কোনো স্কিল ছাড়াও আমি ভালো একটা জায়গায় পৌঁছানোর সুযোগ। ভালোভাবে শুনবো কথাটা, তোমার কোনো স্কিল আছে এই মুহূর্তে? তুমি বললে না পারো গাড়ি চালাইতে, না পারো তুমি অ্যাকাউন্টিং এর কোনো টালি মালি এগুলো কিছু জানো না, আইন সংক্রান্ত প্র্যাকটিক্যাল কোনো বিষয় যে তোমার জ্ঞান নাই। হ্যাঁ, অর্থনীতি পড়ছো, অর্থনীতি তুমি তেমন জানো না, এমনিতেই রেজাল্ট করে ফেলছো, ঠিক না? তারপরে তুমি টেকনিক্যাল কোনো কাজ পারো না, তার মানে তুমি তো আনস্কিলড একজন ম্যান বাংলাদেশের বাজারে এই সময়ে। কিন্তু তোমার ভেতরে ভেতরে একটা জায়গায় স্কিল আছে, ওটা হচ্ছে তুমি জেনারেল জিনিসগুলো জানো, তুমি লিখতে পারো ভালো, তুমি প্রাইমারি বেসিক গাণিতিক বিষয়, ইংরেজি এবং এরকম বেসিক এই বিষয়গুলো, এটা একটা স্কিল। কিন্তু তোমার ভাষাগত দক্ষতা ভালো, এই দক্ষতাগুলোও কাজের। তাহলে তুমি কোনো টেকনিক্যাল স্কিল ছাড়াই বিসিএস পরীক্ষা দিয়ে তুমি দেশের টপ লেভেলে পৌঁছাতে পারবা, এবং যারা টেকনিক্যাল স্কিল আছে তাদেরকেও তুমি গাইড করতে পারবা। এরকম একটা সুযোগ কি আর কোথাও আছে বলো? নাই তো। তো সুতরাং আমরা আহ, যদি বিসিএস কে টার্গেট করে আমরা আগাতে চাই, আমাদের অনেক ধরনের শর্তের মধ্যে আমি সবসময় একটা শর্তের উপরে গুরুত্ব আরোপ করি, ওটা হচ্ছে ধারাবাহিকতা। ধারাবাহিকতা এবং কয়েকটা জায়গায় তুমি এ কয়েকটা জায়গায় তুমি অবশ্যই ফোকাস করবা। একটা হচ্ছে একটা হচ্ছে কি কি বলো, নিয়মিত নিয়মিত লিখা। এখন নিয়মিত কি লিখবা, তুমি যা চাইলেই তুমি লিখতে পারো, সমস্যা নেই। কিন্তু নিয়মিত লেখাটা যদি এরকম হয়, মনে করো তুমি কি পড়বা, কিছু আর্টিকেল পড়বা, হ্যাঁ, অথবা কোনো কি পড়বা, বই পড়াকে অনেকে তো পাপ মনে করো। হ্যাঁ, লম্বা কোনো কিছু পড়া, আমি যেমন মানে কিন্তু যখন একটা অভ্যাস হয়ে যাবে, যেমন আমি এখন ওই যে পিএইচডির জন্য কাজ একটু একটু করি না, অনেক সিরিয়াসলি শুরু করি না এখনো, যে তাও টুকটাক। আমার ক্ষেত্রেও মাঝখানে একটু গ্যাপ ট্যাপ যায় কাজের ব্যস্ততা, কিন্তু দেখা যাচ্ছে ইদানিং বসলেই দেখা যাচ্ছে একটা বই অলমোস্ট হুড় হুড় করে অনেক দূর পড়ে ফেলতে পারি। এটা হচ্ছে জাস্ট, বিশ্বাস করে, শুধু অভ্যাসের উপর নির্ভর করে, অভ্যাসের উপর। অনেকে বলে না, এখন যে যুগ আসছে, বই নিয়ে কি বসলাম, 1.5 পৃষ্ঠা আগানোর আগেই মোবাইলে নোটিফিকেশন, কল, এসব মনোযোগ নষ্ট হয়ে যায়, বাচ্চা ডিস্টার্ব করে। মিথ্যা কথাগুলা। তোমার যদি মানসিকতা থাকে, আমার মনে আছে রমজানে ডাইনিং টেবিলে বসে, মানে আমার মা বোন ওরাও আসছিল বাসায়, ডাইনিং টেবিলে বসে সেহরির আগ পর্যন্ত একটা না একটা বই, মানে বই শেষ হচ্ছে না, এদিকে ওখানে কত আমার বাগনা বাগনি মানুষজন, মোবাইলের গান, ওইদিকে কোরআন শরীফ পড়তেছে, একজন একজন নামাজ পড়তেছে, বাচ্চারা কান্না,
সবকিছু আমার আশেপাশে হচ্ছে, কারণ আমি ডাইনিং রুমে বসছি, ড্রয়িং রুমে সোফায় আরাম করে বসি না, ওইদিকে নামাজ পড়তেছে তাই। এক বসাতে আমার বই শেষ, এবং বই শেষের পরে আমার এই ফিল, এখন যে কথাটা বলতে যে ফিলিংটা আসছে, কই এত কেওয়াজের মধ্যে আমি ঠিক হইতে পড়ে ফেলছি। বিশ্বাস করে, তোমার শুধু ইচ্ছা ইচ্ছা দরকার, আর কিচ্ছু দরকার নাই। দুনিয়ার কে কথা অভিযোগ দিচ্ছে, যারা কাজ করে না তারা আসলে অভিযোগ দেয় দুনিয়ার, কথা বুঝছো? দুনিয়ার যত গ্যাঞ্জামের ভিতরে মাঠে বসে টেম্পুতে বসেও তুমি বই পড়ে আগে দিতে পারো। ইভেন আমার এই অভ্যাসটা ছিল, অনার্সে যখন যেহেতু লিটারেচার নিয়ে পড়াশোনা করছি, এরকম বইগুলো আমি টেম্পুতে বসেও আমি বই পড়তে আগাইতাম। মানুষ কি মনে করতে সেটাও যদি আমি মনে করি, তাহলে মানুষ কি মনে করার জন্য কিছু রাখছো কই? ঠিক না? মনে করার জন্য কিছু একটা সমাজ তো আছে আমার। এখন ও কি বলবে, ও কি বলবে, এটা তুমি কেন ভাববা? মানুষ যা ইচ্ছা তা বলুক। যেমন ট্রেনে যখন আমি পড়তাম, যদি যখন ইউনিভার্সিটি যাওয়ার সময় বলেছে, বাসায় কি করছস, বন্ধুরা দুষ্টামি করতো না, বইয়ের উপরে কলম ফেলে দিত, তারপরে আশেপাশে মেয়ে থাকলে তো আরো বেশি টিজ করতো। কিন্তু তাও আমি টুকটাক পড়তাম। তো এটা নিয়ে আমি অনেক বেশি একাডেমিক পড়া না হোক, কিন্তু পড়ার অভ্যাসটা তো আমি ডেভেলপ করতে করছি, বা এই এই এ হচ্ছে কথা। বলো এবার, তাহলে কি করা? এই কথা তুমি আজকে গিয়ে আমার সাথে চ্যালেঞ্জ না হোক, তোমার ইনকিউজিটিভ সেন্স, আগ্রহ থেকে তুমি ইউটিউবে যারা ভালো ভালো ভিডিও বানায়, ফেসবুক নিয়ে মানে বিসিএস নিয়ে, ক্যারিয়ার নিয়ে যারা, এটা কেউ বলছে কিনা দেখিও। ফলার ফলানো হয়, আসল হতানো হয়। ম্যাথ ম্যাথের নাম্বার ফাইভ হইতে ম্যাথের কৌশলে পড়ি থাকে মাঝে মাঝে। কিন্তু তোমাকে, তোমার টোটাল নাম্বার কত? 900 নাম্বার না? এই 900 নাম্বারে কি লেখার ব্যতিক্রম তেমন কিছু আছে? বলো। 50 নাম্বার ম্যাথ, 50 নাম্বার মেন্টাল এবিলিটি ছাড়া এখানে লেখার বাইরে আর কিছু আছে? সবকিছুই লেখা না? তাহলে বলো, লেখাটা যে লিখবা, এটা কিন্তু তোমার এক সময় গিয়ে একটা স্কিল হিসেবে দাঁড়িয়ে যাবে, এবং তুমি শুধু বিসিএস ক্যাডার হওয়াটাই শেষ না। এরপরে, এরপরে আরো 30 বছর দেশকে সেবা দিবা। এই যে ওর প্রেজেন্টেশনটা, ওর নাম কি, আশিক চৌধুরী, প্রেজেন্টেশনটা অনেক বেশি ভাইরাল হয়েছে না? এই জন্য ভালো কিছু যেখান থেকে হোক এগুলো ভাইরাল হবে। এখন তুমি একজন সরকারি এরকম কর্মকর্তা হবে, ও তো সরকারি, সরকার এনে বসাই দিছে আর কি। তো এখন এরকম জায়গায় তোমার যদি এরকম ভালো একটা প্রেজেন্টেশন স্কিল থাকে, ওটা তুমিও সবাইকে চমৎকৃত করতে পারবে না? হ্যাঁ। তাহলে বলো, 1 নাম্বার কাজ কি? বলো, 1 নাম্বার কাজ কি? লেখাটা কোথায় লিখবা, দুইভাবে লিখতে পারো। তুমি খাতায় লিখতে পারো, খাতায় লেখাটা একটু কঠিন, এটা কঠিন আছে। তুমি যেমন লিখতে বসছো, বই পড়া যেটা যত সহজে বলছি অত সহজ করে, কিন্তু লেখাটা পারবা না। বাচ্চা কান্না করলেই তোমার মনোযোগ ওদিকে চলে যেতে পারে, মনোযোগ গেলেই তোমার আর লেখা আসবে না, কারণ লেখাটা তো সৃষ্টি, লেখাটা একটু ভিন্ন। লেখার ক্ষেত্রে আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, তুমি ফেসবুকে লেখালেখি শুরু করো। মানুষকে গালাগালি মানে অন্য কাউকে খোঁচা মেরে কথা না বলে তুমি এই অ্যানালাইটিক্যাল লেখা লেখো। ডেইলি ছোট ছোট লিখবা, প্রথমে 30-40 সেন্টেন্স, একটা সময় গিয়ে তুমি অনেকগুলো সেন্টেন্স লিখবা। কিন্তু লেখাটার মধ্যে কি থাকবে? উদ্দেশ্য থাকবে। যে আর্টিকেল পড়ছো, আর্টিকেলটা রিলেটেড। মনে করো আজকে আসছে বিমস্টেকে বাংলাদেশের সভাপতি, এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। হ্যাঁ। এখন বাংলাদেশের, বাংলাদেশ এখন কিভাবে আগাবে এটা নিয়ে একটা বড় একটা আর্টিকেল পড়ছো। তাহলে বিমস্টেক কি, এটার উদ্দেশ্য কি, এগুলো নিয়ে বিশাল কিছু জানবা না? তাহলে তোমার মতো করে তুমি একটা সামারি লিখো। এটা তো সহজ। এইটুকু, এইটুকু এখানে কি দিয়ে কেউই পারবে, এখানে এইটুকু কঠিন না। এখন এই কাজটা, এই এই কাজটাই বিসিএস এর প্রিপারেশন, অনেকে এগুলো বুঝে না। তুমি যখন বিমস্টেক সম্পর্কে, বিমস্টেক সম্পর্কে লিখবা, তাহলে বিমস্টেকের অর্থ কি, এখানে কে কে সদস্য, কখন প্রতিষ্ঠিত হয়েছে, সদর দপ্তর কোথায়, বর্তমান আহ, বর্তমান চেয়ারম্যান বা সভাপতি কে, গত সর্বশেষ সম্মেলন কখন হয়েছে, এই সবগুলো কথা তোমার ওই যে আর্টিকেলটাতে আছে। তো তো তুমি হইনের পড়াশোনা কোন জায়গায় জানো? বিমস্টেকের সদর দপ্তর ঢাকা, বিমস্টেকের সদর দপ্তর ঢাকা, বিমস্টেকের সদর দপ্তর ঢাকা। এই জন্য আমি বলছি তুমি আর্টিকেল পড়ো, একটা আর্টিকেল, এবং পরে তুমি সামারিটা লিখো। সামারিটা লেখার সময় আমি পয়েন্ট গুলো যে কয়টা পয়েন্ট বলছি এখানে, এবং বাংলাদেশের উদ্দেশ্য কি, বাংলাদেশ কি চাই, এখানে সার্ক যেভাবে ইন্ডিয়া, ইন্ডিয়া না শুধু মোদি একা, মোদি একা যেভাবে সার্কের মতো সাকসেসফুল একটা আঞ্চলিক রিজিওনাল অর্গানাইজেশনকে প্রায় স্টপ রেখে দিছে, ঠিক না? কিন্তু এটা যদি থাকতো, সার্কের সাথে আন্তঃ সার্ক ব্যবসা বাণিজ্য বাড়তো,
ইউরোপিয়ান ইউনিয়নের মতো শার্ক মুদ্রা করার কথা ছিল, ঠিক না? শার্ক মুদ্রা করার কথা ছিল, বিনা বিষয়ে যাওয়ার কথাবার্তা ছিল, এডুকেশন এক্সচেঞ্জ, হেলথ ইকুইপমেন্ট এক্সচেঞ্জ বা এই ধরনের এই যে বিষয়গুলা, সুন্দর একটা শুরু হয়ে যেত, ঘুরে ফিরে লাভ হইতো ইন্ডিয়া, ঠিক না? কিন্তু এই মানুষটার ভেতরে আগুন আর দুজক আর জাহান্নাম ছাড়া কিচ্ছু নাই। চেহারা দেখলেই কেমন যেন বদমাস বদমাস কুত্তা কুত্তা লাগে। মানে একটা দেশের মিডিয়াগুলো কিরকম দেখছো? মানে কেমন যেন হু 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 হু। একটাও ঠিক নেই। তাহলে এখন তুমি মনে করো, তুমি ভাবতেছি কি, মনে হয় পুরো ইন্ডিয়ার মানুষগুলো এরকম। মিথ্যে কথা। ওখানে নির্দিষ্ট একটা শ্রেণী যারা নির্দিষ্ট একটা এজেন্ডা অথবা একটা ব্যবসাকে কেন্দ্র করে এই কাজগুলো ইন্টেনশনালি করতেছে। মিডিয়াগুলো ওগুলোই যেগুলো ওরা ওই টার্গেট করে যেগুলো ওগুলোই দেখতেছো তুমি। সব মানুষ এরকম হতে পারে না, কারণ ওরা যেমন আমরাও তেমন, আমাদের কালচার প্রায় এক। তো আমরা দেখ, অনেকের দাদা আছে না ওই দেশে, আবার অনেকের নাতি, আমরা এখানে আছি না, এই জন্য ওরা আমাদের সাথে ভিন্ন না। ওরা ওরা অকোমল অমলিন নয়। কিন্তু দেখা আমরা দেখতেছি যে কয়জন এরা অমলিন। কথা বুঝছো? তাহলে কথাগুলো করতে আসছে। তাহলে আমি যতই ওয়াজ করি, তুমি একটা পয়েন্ট, আমার এই পয়েন্টটা তোমার বিশ্বাস হয়েছে না? আর্টিকেলটা পড়লাম, আর্টিকেলটা পড়ে যখন আমি জিস্ট লিখবো, এখানে তোমার একসাথে একাধিক কাজ হবে। প্রথম কাজ হচ্ছে, তুমি লম্বা একটা জিনিস পড়ে যখন তুমি ছোট করে লিখতে শিখবা, তুমি ছোট করে ভাইভাতে বলতে পারবা, রিটেনে লিখতে পারবা। প্রিলির পরে একসাথে হয়ে যাচ্ছে, প্রিলির পরে একসাথে হয়ে যাচ্ছে। এ তাহলে প্রিলি রিটেন পাইবে একসাথে, প্রিপারেশন হচ্ছে। তুমি এত কাহিনী কিছু না, মূল কথা ওটাই। এবং এই কাজটা যদি তুমি কয় ভাষায় বলো, বাংলা এবং ইংরেজি, তুমি যতই গ্রামার পড়ো, তুমি যদি প্র্যাকটিক্যালি বিভিন্ন ইস্যুর উপর লেখালেখি না করো, তোমার বাক্য আসবে না, বাক্য আসবে না, বুঝছো? এই জন্য প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে আর্টিকেল অথবা বই পড়া, এবং এটার এটার কি করা, বলো, সারমর্ম। যত বড় আর্টিকেল পড়ছো তত বড় আর্টিকেল হুবহু আবার লেখার কোনো মানে তো নাই। এমনও হতে পারে তুমি প্রথম আলোতে, কালের কণ্ঠে অথবা কোনো একটা প্রথম শ্রেণীর বড় মাপের পত্রিকার বড় একটা সাব এডিটোরিয়াল কলাম পড়ছো। এমন একটা সময় আসবে, বেশি সময় লাগবে না, এক শুধুমাত্র ধারাবাহিক কিছুদিন পরে দেখা যাচ্ছে প্রায় ওই মানের লেখা তুমি নিজেই লিখতে পারবা। বুঝতে পারছি? আমরা আউটপুট চাই। তুমি তোমার থেকে রেজাল্ট চাচ্ছ, তুমি নিজে ভালো পরীক্ষা দিবা, কিন্তু ইনপুট করি না। তো কাঁচা মাল না দিলে জুস খাওয়া বলছো না, গান্না গান্না গান্না, কুশিয়ালকে গান্না বলে, কথা হচ্ছে আখ আর কি। তাহলে এদিকে ঢুকাই, তুমি যদি ইনপুট না দাও, ওদিকে জুস বের হবে, কিছু বের হলে ওগুলো মোবিল বের হবে মেশিন থেকে পড়ে, ঠিক না? ইনপুট না করে আউটপুট চাও কেন? ইনপুট হচ্ছে পড়া পড়া পড়া, প্রথম কথা। এখন তাহলে এটা কি মেজর? হ্যাঁ। এর বাইরে তোমার আর কয় নাম্বার আছে? 100। এখানে 100 এর মধ্যে বেশিরভাগ ওই তুমি মানসিক সিদ্ধান্ত, বুদ্ধি, এই এরকম। তো তাহলে এই এই কাজটা আমরা করব। দ্বিতীয় কাজ হচ্ছে, তুমি যদি বিসিএস হতে চাও, তোমার যত কিছুই হোক, তোমার কি লাগবে? ধারাবাহিকতা লাগবে। ধারাবাহিকতা মানে এই মাঝে মধ্যে তোমার অসুস্থতা আসতে পারে, কাজ আসতে পারে, বিয়ে, তোমার নিজের বিয়ে আসতে পারে, অন্যের বিয়ে আসতে পারে, অনুষ্ঠান আসতে পারে, ঈদ আসতে পারে। কিন্তু ধারাবাহিকতা মানে একেবারে প্রতিদিন এরকম নামাজের মতো খাওয়ার মতো ওরকম কিছু না। কিন্তু লম্বা কোনো গ্যাপ যেন না যায়, জ্বরে যেন না পড়ো। বুঝতে পারছি? এই কাজগুলা করবা। এবং আহ, তাহলে দুইটা দুইটা পরামর্শ দিলাম। একদিন যদি আমি অনেক কথা বলি, তুমি কথাগুলো কাজে লাগাইতে পারবে না। আমি ইচ্ছে করে এখানে পয়েন্টের তালিকা করি নাই, আমি জাস্ট এখানে দুইটা পয়েন্ট বলছি। ধারাবাহিকতা কি স্যার? একটা পয়েন্ট, হ্যাঁ। তুমি তুমি আর্টিকেল আজকে একবার পড়ছো, আগামী 11 মাস পরে আরেকবার করলে এটা কি তোমার ইমপ্রুভমেন্ট হবে? এই কাজটাই তুমি ধারাবাহিক ভাবে করো, ঠিক আছে? এবং ধারাবাহিকতা মানে আজকেও করলা আবার কালকেও করলা ওরকমও না, একটু গ্যাপ থাকুক। প্রয়োজনে তুমি একটা ফেসবুকে পেজ খুলো, তবে আবার সোশ্যাল মিডিয়া এডিক্টেড হয়ে যাইও না। যদিও সবাই আমরা অলরেডি এডিক্টেড আছো, ঠিক না? রিলে ঢুকলে তুই আর বেরাতে পারো না, ঠিক না? হ্যাঁ। সেই জন্য যে কাজগুলো করতে পারে ওটা হচ্ছে, তুমি ফেসবুকে
সার্চ বক্সে যেটা আছে ওখানে তুমি এডুকেশনাল কোনো নাম দিয়ে কিছু কিছু সার্চ করবে, তাহলে শিক্ষামূলক ভিডিওগুলো আসবে বেশি। তারপরে তুমি ইনফরমেটিভ বা নিউজ কোনো তথ্য, তো ওগুলো ওগুলো সার্চ করবা। তারপরে হচ্ছে ওই টাইপের পেজ গুলোতে লাইক দিবা, ফলো দিবা, তাহলে ওই টাইপের জিনিসগুলো পারবা তোমার সামনে আসবে। তোমার সামনে যা আসবে তা কিন্তু তোমাকে প্রভাবিত করে, ঠিক না? তুমি যদি জুতা একটা দেখছো সুন্দর জুতার, ওই জুতাটা দেখো তুমি বারবার জুতা আসবে, তাহলে এক সময় গিয়ে তোমার জুতা কিনতে ইচ্ছে করবে। এটা কিন্তু সময় নষ্ট করে না, এটা সবার ক্ষেত্রে আসে, তোমরা এগুলো সবাই জানো। এই জন্য তুমি শিক্ষামূলক বিষয়কে চার্জ দিবা, যেহেতু ওটা এআই দিয়ে, ওখানে কিন্তু অনেক বেশি সীমাবদ্ধতা আছে, ওটা কিন্তু পজিটিভ না। তো দেখা যাচ্ছে তুমি এই আতর কিনবা, আতরের একটা বিজ্ঞাপন দেখে তুমি অলরেডি অনলাইনে অর্ডারই করে ফেলছো, এরপরে দেখা যাচ্ছে এক সপ্তাহ ধরে শুধু আতরই দেখাচ্ছে। তুমি মনে মনে ভাবতেছো কি ফালতু একটা অর্ডার করলাম, এটা মনে হয় ভালো হইতো। তো এটা কি পজিটিভ হইলো? এটা ওর জন্য লাভ, এটা শুধু ফেসবুকের জন্য লাভ। ও চাচ্ছে তোমাকে কোনো না মানে ওই যারা যারা বুস্ট করছে সবার বিজ্ঞাপন গুলো কাস্টমারকে দেখাচ্ছে এরকম। তাহলে প্রথম কাজ হচ্ছে কি করা? লিখা। হ্যাঁ। দ্বিতীয় কাজ হচ্ছে কি করা? ধারাবাহিকতা রাখা। হ্যাঁ। আর এর জন্য তুমি যদি আমাকে জিজ্ঞেস করো স্যার কি ধরনের আর্টিকেল গুলো পড়বো, তোমার যেটা ভালো লাগে, তুমি, তোমাকে এটার জন্য কি শিক্ষক লাগবে, কোন আর্টিকেলটা পরীক্ষায় আসতে পারে দেখে তো বুঝবা। যেমন বিমস্টেক নিয়ে আসছে, অর্থনৈতিক রিলেটেড বা রাজনৈতিক কোনো বিষয় আসছে, হ্যাঁ, কোনটা পরীক্ষায় আসবে এটা তুমি না বোঝার কথা না, এটা নিয়ে আলাদা সিলেক্ট করার দরকার নাই। আচ্ছা, দেখো, আমি এখন একটা এই, এই বিষয় নিয়ে ছোট করে একটু আলোচনা করি, কথা বুঝছো? দেখো তো, আমি যদি বলি ফাহিম হ্যাস ফাহিম হ্যাজ ফিনিশড দ্য জব, লিখলাম ফাহিম হ্যাজ ফিনিশড দ্য জব। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে প্রথমে প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে কি বসবে? ভার্ব বসবে। এরপরে অবজেক্ট থাকবার থাকলে অবজেক্ট বসবে। এরপরে যদি কোনো মডিফায়ার থাকবার থাকে তাহলে কি কি করবে? মডিফায়ার বসবে। তাহলে আমি লিখলাম মনে করো লেটলি, এই বাক্যটা উপরের গঠন অনুসারে এরকম। তাহলে এটা কি? সাবজেক্ট। হ্যাজ ফিনিশড কি? ভার্ব। দা জব কি? অবজেক্ট। লেটলি সম্প্রতি, এটা কি? মডিফায়ার। এখন মন দিয়ে শুনবা। তাহলে আমরা জানি একটা সাধারণত একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে কি বসে, এরপরে এসে ভার্ব বসবে, এবং ভার্বের মধ্যে মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব যা থাকুক তা সাবজেক্টের পরে বসবে। এই তো। এখন আসুন, এই কথাটিকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করার জন্য কয়টা পদ্ধতি আছে? হ্যাঁ, দুইটা। একটা হচ্ছে এই অক্সিলারিটাকে এখানে নিয়ে আসা, আর একটা হচ্ছে এখানে কোন একটা কি করা। গুড, এই তো পারো। তাহলে ডাব্লিউ ওয়ার্ড এর কথা এখানে আসবে না। আমরা আমি যদি এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে আমাদের এটা হ্যাজ ফাহিম, এটা এফ এফ, হ্যাঁ, হ্যাজ ফাহিম, আমি লিখলাম কি ফিনিশড ইট লেটলি। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি বসবে? বসবে না? তাহলে আমার অক্সিলিয়ারি ভার্বটা আগে কেন আনা হয়েছে? ইন্টারোগেশনের জন্য, প্রশ্ন করার জন্য অক্সিলিয়ারি ভার্বকে আমরা আগে এনেছি। মনোযোগ আছে? এই পয়েন্টটা শুনো ভালো করে। ইংরেজিতে এমন কিছু জায়গা আছে যেখানে বাক্যটাতে ইন্টারোগেশন নাই, তোমার কোনো প্রশ্ন নাই, প্রশ্ন করা হচ্ছে না, তাও অক্সিলিয়ারি ভার্বটা আগে এসে বসবে। বাক্যটা অ্যাসার্টিভ, বাক্যটার অর্থ হবে এরকম, কিন্তু কোনো প্রশ্ন করা ছাড়াই অক্সিলিয়ারি ভার্বটা বাক্যের মধ্যে কোথায় চলে আসবে? আগে চলে আসবে। ইভেন এমন অবস্থা দেখবা, এই যে ভার্ব আছে না, তুমি কি কখনো দেখছো মেইন ভার্ব সাবজেক্টের আগে বসতে? তুমি নিজে বলবো সাবজেক্টের আগে কখনো বসতে পারে না। সাবজেক্ট যদি না হয় এরপরে ভার্ব কেমনে আসবে? বিয়ে হচ্ছে হাসানের,
হাসান ওই যদি না থাকে তাহলে বউ কেমনে বিয়ের কথা আসবে কি জন্য, ঠিক না? এই জন্য সবসময় সাবজেক্ট দিয়ে শুরু করেই ভার্বের কথাটা আসে, কিন্তু অবস্থানগত ভাবে দেখবা তুমি মেইন ভার্বটা আগে চলে আসে, এমন পরিস্থিতি আসে। তাহলে স্যার এগুলা কেন করা হয়? এবং দেখো তো, তাহলে আমি যদি আমি আমি এখানে অক্সিলারি ভার্বটাকে আগে এনেছি, কারণটা কি? ইন্টারোগেশন। এটাকে কি কি বানানোর জন্য? প্রশ্নবোধক বানানোর জন্য। কিন্তু ইংরেজিতে প্রশ্ন না হওয়া সত্ত্বেও অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসে, কখনো কখনো মেইন ভার্বটাই চলে আসে, মেইন ভার্বটাই চলে আসে। এই কাজটা কেন করা হয়? এই 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 যে এই ধরনের বিষয়ের উদাহরণ হচ্ছে, তোমরা ছোটবেলা থেকে এই জিনিসটা দেখে আসছো না? No sooner had I seen him than I went, তারে দেখতে না দেখতেই আমি অন্যদিকে পালিয়ে গিয়েছিলাম। এই তো। এখন এখানে কোনো গ্রামারের কথা যেটা যেভাবে হোক, কিন্তু এই জিনিসটা তোমার পরিচিত, কারণ একেবারে তুমি ক্লাস 8 থেকে 7 থেকে এই জিনিসটা আমাদেরকে স্যাররা দেখাইতো। এখানে একটা জিনিস খেয়াল করো তো, আমাকে তুমি ব্যাপারটাকে বুঝাও তো আমাকে। এই যে বাক্যটা, এই বাক্যের মধ্যে সাবজেক্ট কে? আই না? তাহলে এখানে সিন ভার্ব হ্যাড অক্সিলারি ভার্ব না? এই বাক্যটা কি কোনো প্রশ্নবোধক বাক্য? প্রশ্নবোধক বাক্য না। এই বাক্যটা কোনো প্রশ্নবোধক বাক্য না। এখানে কোনো ইন্টারোগেশন নাই, কিন্তু আমরা বলছি তারা দেখতে না দেখতেই। তাহলে স্যার, তাহলে পরে দেখতে না দেখতে এরকম অর্থ যখন হয় তাহলে বোধহয় আগে হবে না, ওরকম কিছু না। এখানে মূল ঘটনা হচ্ছে এই জায়গায়, মূল জায়গা হচ্ছে কোন জায়গায়? এই জায়গায়। ইভেন ইভেন এই জায়গায় পুরোটা না, এখানে এই শব্দটা সুন শব্দের অর্থ তাড়াতাড়ি, শীঘ্রই না? সুনের কম্পারেটিভ কি? সোনার। এই জন্য এখানে কি বসবে? দেন বসবে। কি বসবে? দেন। সোনার দেন। সোনার দেন বানান কি? টলার দেন, স্মলার দেন, বিগার দেন। কম্পারেটিভ বলে দেন বসছে। এই জিনিসটাও মাথায় রাখতে পারে গ্রামারে, ওই জায়গাটা এটাই আমাদেরকে স্যাররা সবসময় পড়ায়, কিন্তু আমি ওইটা দেখাতে চাচ্ছি না। মানে তুমি সবসময় যেটা পড়ে আসছো ওই জায়গায় ফোকাস আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে এখানে হেডটা কেন আগে আসলো, হেডটা কেন? তা আমি তোমাকে একটু করে উত্তর দিলাম কিসের জন্য। এই নো শব্দটা যখন আসছে, এগুলাকে বলা হয়, এই যে নেগেটিভ যে শব্দ, বাক্যের শুরুতে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড আসে, এই নেগেটিভ ওয়ার্ড আসার কারণে এই নেগেটিভিটির উপর এমফাসাইজ করার জন্য। বলো কিসের উপর? নেগেটিভিটির উপর এমফাসাইজ করার জন্য অক্সিলারি ভার্বকে আগে এনে বসানো হয়। এই ব্যাপারটাকে বলা হয় ইনভার্সন। এই ব্যাপারটাকে বলা হয় কি? ইনভার্স। ইনভার্স শব্দটার ইনভার্স শব্দের বানান এরকম না, ইনভার্স এটা এন, হ্যাঁ। ইনভার্স মানে কি? এইটা, এটাকে কি বলা হয়? এই যে এই সাইনটার নাম কি? উল্টা সাইনটার নাম কি? ইনভার্স সাইন বলো না, তোমরা অনেকে সায়েন্স পড়ো না এই জন্য। দেখি বলো এই সাইনটার নাম কি? ইনভার্স সাইন না? তো ইনভার্সের সাইনের সাথে এটার একটা মিল আছে, এটা অক্সিলারিটা এখান থেকে এখানে ইনভার্স হয়ে যায়। কথা বুঝছো? এটাকে বলা হয় কি? কি ইনভার্সন। তাহলে ইনভার্সন কেন করা হয়? এমফাসাইজ করার জন্য। এখন বলবা তাহলে স্যার শুধু তাহলে নেগেটিভ শব্দগুলো থাকলেই কি এরকম ঘটে? না, ইংরেজিতে প্রায় 5 জায়গায় এই ঘটনাটা ঘটে। এটা কিন্তু রাইটিং এর এমসিকিউ তে তেমন বেশি পরীক্ষা আসে না। তো বিষয়গুলোর লেখা মানে রিটেনের সাথে রিলেটেড বিষয়, বুঝছো? হ্যাঁ, যদিও আমি সবগুলা পয়েন্ট তোমাকে স্পষ্ট করে এখন একটা একটা করে দেখাবো। তাহলে বলো, তাহলে আমরা বুঝে গেছি ইনভার্সন কি জিনিস। আমাকে একজন সহজ করে বলো তো, তাহলে ইনভার্সন হলো ইন্টারোগেটিভ না হয়েও অ্যাসারেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা ভার্বের আগে বসা, এটাকে ইনভার্সন বলে। আবার বলো, ইনভার্সনটা কি? অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসা। কখনো কখনো কোন ভার্ব আগে বসতে পারে? মেইন ভার্বটাই আগে চলে আসতে পারে। এটাকে মূলত ইংরেজিতে ইনভার্স মানে উল্টা। ইনভার্স মানে উল্টা, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে উল্টে গিয়ে বসে বলে তাকে ইনভার্সন বলে। এটুকুই কথা। ইনভার্সন কি জিনিস, কাকে বলে, এগুলো লম্বা কোনো কথা না, সিম্পল। অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসবে, বাক্যটা কি না? ইন্টারোগেটিভ না, বাক্যটা কি না?
ইন্টারোগেটিভ না। ইংরেজিতে ইংরেজিতে ইনভার্সন কোথায় কোথায় হয়? হ্যাঁ, ইনভার্সন। এক নাম্বার এক নাম্বার হচ্ছে যদি বাক্যের শুরুতে নেগেটিভ ওয়ার্ডস থাকে। বাক্যের শুরুতে কি থাকে? নেগেটিভ ওয়ার্ডস। তো নেগেটিভ ওয়ার্ডস কি কি? যেমন ধরো, নো আছে, নান আছে, নাথিং আছে, ফিউ আছে, লিটল আছে, হার্ডলি আছে, স্কার্সলি, সেলডম, নো সুনার, এটসেট্রা। এরকম যত নেগেটিভ শব্দ আছে, এরকম যত নেগেটিভ শব্দ আছে সবগুলো যদি বাক্য, এখান থেকে যে কোনো শব্দ যদি বাক্যের শুরুতে থাকে তাহলে ওখানে কি হবে? ইনভার্সন হবে। এক্সপ্রেসড হার, জরিনা। এখন জরিনা রে তোমার ভালো লাগে, ও তো তোমার ফ্রেন্ড ফ্রেন্ড ও তোমার ফ্রেন্ড। এখন তারে তুমি ইশারা দিচ্ছ, ইঙ্গিত দিচ্ছ, কথা বলছো, তুমি জানো তোমার ফ্রেন্ড হিসেবে সে কখনো পেটের ভেতরের কথাগুলো ক্লিয়ার করে বলে না, ঠিক না? এখন এই জন্য তুমি বলছো সে তার মনের কথা প্রকাশ করে না বললেই চলে। সে তার মনের কথা প্রকাশ করে না বললেই চলে। এই যে সেন্টেন্স, উদাহরণ, এই বাক্যটা বলো। এই বাক্যটা শুদ্ধ না ভুল? হার্ডলি শি হ্যাজ এক্সপ্রেসড হার ইনার ভিউজ। ইনার ভিউ মানে মনের কথা। তাহলে বাক্যের শুরুতে কি আছে? হার্ডলি। তাহলে যেহেতু বাক্যের শুরুতে একটা নেগেটিভ ওয়ার্ড আছে, এই বাক্যের মধ্যে কি হওয়া দরকার? ইনভার্সন হওয়া দরকার। এই বাক্যের মধ্যে কি হবে? হ্যাঁ, ইনভার্সন হবে। তাহলে ইনভার্সন হতে গেলে আমরা কি শি হ্যাজ বলবো না হ্যাজ শি হবে? তাহলে এই জায়গায়, হ্যাঁ, এই জায়গায় হ্যাজ শি এক্সপ্রেসড, এভাবে হবে। তাহলে এটা হচ্ছে ইনকারেক্ট, আর কারেক্ট হচ্ছে কি এই জায়গায়। বাক্যের শুরুতে নো থাকলে, নান থাকলে, নেভার থাকলে, নেভার, এখানে তুমি জাস্ট, আমি শব্দ সবগুলো লিখছি এরকম না, আমি এটসেট্রা দিয়ে শেষ করেছি, ঠিক আছে? নো, নাথিং, নেভার, নো সুনার, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, ইঙ্গিত দিলাম আর কি কোন কোন নেগেটিভ শব্দ। তাহলে একটা পয়েন্ট পেয়ে গেছি। এ, এবার আসো, এখানে কি আমি আরো উদাহরণ দেওয়ার দরকার আছে? তাহলে নো সুনার আই হেড হওয়ার হওয়ার কথা ছিল, কিন্তু বাক্যটা আমরা লিখি সবসময় কি দিয়ে? তাহলে বাক্যটা তো অ্যাসার্টিভ, নো সুনার আই হেড, হেড আই কেন হবে? ওটা তো আই হেড হওয়ার কথা না? আই হেড সিন দ্য পুলিশ। তাহলে হেড আই সিন দ্য পুলিশ কি? দেখতে না দেখতেই। এমফাসাইজ আছে না, অর্থের মধ্যে কি আছে? তাহলে এটার অর্থ কি বলো? এগুলো লেখালেখির সাথে রিলেটেড, বারবার করে বলছি, এটা রাইটিং এর ক্লাস, রিটেন এর ক্লাস। মানে আমি জাস্ট যদিও অনেক বেশি এ, লেখাচ্ছি না, বলো অর্থ কি দাঁড়ায়? সে তার সে তার মনের কথা প্রকাশ করে না বললেই, কথার মধ্যে একটা কি আছে? জোর আছে না? নেগেটিভিটির মধ্যে জোর আছে। এই জোর প্রদানের জন্য আমরা এই জন্য হার্ডলি শি হ্যাজ না, হার্ডলি হ্যাজ শি। তাহলে করে না বললেই বাংলা কি? বললেই, এরকম একটা অর্থ করছি না? তাহলে দেখতে না দেখতেই, এরকম অর্থ দিচ্ছি না? এই যে এম্পাসাইজ মূলক যে কথা, এগুলো বাংলায় কি ধরনের হচ্ছে, ইংরেজিতে আমরা লিখবোটা কিভাবে? বুঝতে পারছি? তাহলে হ্যাঁ, তাহলে দেখি বলো, আহ, এই এলাকায়, এটা অবশ্যই সাধারণত এরকম বাক্যের শুরুতে এরকম ফিউর ব্যবহার তুমি খুব একটা দেখবা না। হ্যাঁ, তবু মনে করো আমি যদি লিখি নো, শুধু শুধু কি আছে বাক্যের শুরুতে? নো।
তাহলে ইউ ক্যান ড্রাইভ দিস, এই কথাটাকে যেহেতু বাক্যের শুরুতে কি আছে, তাহলে আমরা বাক্যটাকে কিভাবে লিখবো? নাও ক্যান ইউ ড্রাইভ দিস। অর্থ কিন্তু তুমি ক্যান ইউ ড্রাইভ দিস এর অর্থ হচ্ছে তুমি কি এটা চালাইতে পারবা, এরকম একটা প্রশ্ন। কিন্তু যখন নো শব্দটা যোগ করে দিচ্ছি, তখন এটা ব্যাপারটা হচ্ছে এরকম, না তুমি এটা চালাতে পারবে না। এখানে না আর মধ্যে জোরটা কোথায়? না, তুমি তুমি দাগ লাগাই ফেলবে, এটা অনেক দামি যে গাড়ি, এরকম একটা ভাব। কথা বুঝছো? এই হচ্ছে কথা। তাহলে বাক্যের শুরুতে নো, আবারও বলছি লেখালেখির জন্য এগুলো এমসিকিউ তে তেমন বেশি ঝামেলায় ফেলবে না, কারণ এমসিকিউ তে ততটুকু এক কথায় তুমি বুঝতে পারো। বাক্যের শুরুতে নো, নেভার, নাথিং, হার্ডলি, স্ক্যারসলি, সেলডম জাতীয় কোনো নেগেটিভ ওয়ার্ড থাকলে ওই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্বটা কি হয়? আগে হয়। অক্সিলারি ভার্ব আগে হয় ওভাবে অত লম্বা করে না বলে আমরা বলবো ওই বাক্যে ইনভার্সন হয়। ওই বাক্যে কি হয়? ইনভার্সন হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইনভার্সনের ক্ষেত্রে তুমি আগে একটু সহজে মনে থাকার জন্য এভাবে বলি আমি। দেখো, এম্পাসাইজার আছে না, তাহলে নেগেটিভ শব্দগুলো বাক্যের শুরুতে থাকবার কারণে ইনভার্সন হচ্ছে। তাহলে ইনভার্সনের ব্যাপারটার সাথে সম্পর্কটা কিসের সাথে? এম্পাসাইজ, জোর দেওয়া, জোর দেওয়া। এখন আরো কিছু এম্পাসাইজার আছে, আগে লিখিও না, আগে শুনো। মানে একবার মাথায় যদি হান দেয়, এগুলো কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট আমি যেভাবে লিখে লিখে পড়াচ্ছি, আমি যেহেতু প্রফেশনাল শিক্ষক, আমি একটা একটা পয়েন্ট লিখার মতো মনে আছে আমার। তোমার অত মনে থাকার দরকার নেই, তুমি জিনিসটাকে কমন সেন্সের মতো মাথায় ঢুকে যেতে হবে। তোমার কাছে দুইটা পয়েন্ট মাথায় ঢুকবে। একটা পয়েন্ট ঢুকছে, বাক্যের শুরুতে নেগেটিভ শব্দ থাকা মানে এখানে একটা এমফাসাইজের বিষয় আসছে, এখানে ইনভার্সন হবে। খেলা শেষ। নেগেটিভ ওয়ার্ড সে যাই হোক, কথা ঢুকছে। আর একটা শব্দ কি জানো? বাক্যের শুরুতে যদি এমফাসাইজার বসে, কি বসে? এমফাসাইজার কারা লিখিও না, কারণ আমি প্রত্যেকটা নিয়ে একটা একটা পয়েন্ট ক্লারিফাই করার ব্যাপার আছে। তুমি জাস্ট আমি শোনো। মনে করো অনলি, অনলি ইউ আর রেসপন্সিবল। অনলি আমরা এমফাসাইজের জন্য ব্যবহার করি না? হ্যাঁ, তাহলে আই লাভ ইউ, আই লাভ ইউ বললাম। এখন আই লাভ ইউ মাচ, আই লাভ ইউ মাচ, বেশি ভালোবাসি। আমি মাছ ভালোবাসি না, নাকি? নাকি ও মাছ আমি তোমার ভালোবাসি? হ্যাঁ, তাহলে আই লাভ ইউ মাচ। এবার আমরা বলি না আই লাভ ইউ সো মাচ, সো, তাহলে সোটাও কি এমফাসাইজার? হ্যাঁ, আচ্ছা, এবার আসো অনলি এবং সো। তাহলে এই যে শব্দগুলো, এগুলাকে আমরা কি এমফাসাইজার হিসেবে চিনি। এই এমফাসাইজার গুলো বাক্যের শুরুতে আসলেও ইনভার্সন হবে, এরকম জেনারেল কথা কিন্তু না। তবে এই এমফাসাইজার আসার কারণে এখানে কি হয়? ইনভার্সন হয়। তাহলে অনলি এবং সোর কথা আমরা একটু মনে রাখবো। প্রথমে আসো অনলি। তো অনলি দিয়ে কি স্যার যে অনলি আসলেই কি ইনভার্সন হবে? এরকম জেনারেল না, এই জন্য। তাহলে দেখ, মনে রাখতে হবে অনলি প্লাস অনলি ইন, অনলি অন, অনলি এট, অনলি বাই, অনলি উইথ, অনলি রিসেন্টলি। এইটুকু কিন্তু। তুমি ওখানে অনলির পরে আরো অনেক প্রিপোজিশন বসিয়ে দিলে হবে, এরকম কিন্তু না, পার্টিকুলার। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে এ, আচ্ছা আগে লিখে ফেলো, না হলে আমি যদি বলতে থাকি তোমার মাথায় ওভাবে ওটা আর ওভাবে সিরিয়াসলি ঢুকবে না। লিখছো অনলাইনে যারা আছো? দ্বিতীয় নাম্বার হচ্ছে জি স্যার। ইনভার্সনের অনলি প্লাস ইন, অন, এট, বাই, উইথ, অনলি, রিসেন্টলি। এবার আমার দিকে তাকাও, একটা কথা শোনো। তোমাকে আমি প্রথমে জেনারেলাইজ করার জন্য, কমন সেন্স হিসেবে মাথায় রাখার জন্য বলেছি দুইটা পয়েন্ট। নেগেটিভ ওয়ার্ড থাকবে অথবা কি থাকবে? এমফাসাইজার থাকবে, বলো না, অথবা কি থাকবে? এবার একটা কথা শোনো, এই নেগেটিভ ওয়ার্ড গুলো কিন্তু অ্যাডভার্ব। নো, মনে করো নট, হার্ডলি, স্ক্যারলি, সেলডম, এগুলো অ্যাডভার্ব না? অ্যাডভার্ব অথবা এবং অ্যাডভার্ব যদি নাও হয়, বাক্যের শুরুতে যদি কমাযুক্ত হয় ওভাবে সে বসে, সে কিন্তু অ্যাডভার্ব হিসেবেই বসবে। অন্য শব্দও যদি হয় জন্মগত ভাবে, গঠনগত ভাবে, যদি বাক্যের শুরুতে ভাবে কমাযুক্ত হয়ে এখানে বসে, এরপরে এখান থেকে কথা শুরু হয়, এটা অ্যাডভার্ব হিসেবেই আসছে, মনে থাকবে। আচ্ছা,
এখন কথা হচ্ছে, তাহলে এই ঘটনাটা, ইনভার্সনের ঘটনাটা কার সাথে সম্পৃক্ত? অ্যাডভার্ব সাথে, বলো না কার সাথে? এবার এতক্ষণ যা বলছি এই কথাগুলো থাকুক, তুমি একটা কমন সেন্স দেখো, এদিকে বোর্ডের দিকে তাকাও। মনে করো, মনে করো আই, হ্যাঁ, রিড, হ্যাঁ, তাহলে দা বুক, আই রিড দা বুক, এই বইটা আমি পড়ি, একটা বই নিয়ে কথা হচ্ছে। তারপর আমি বললাম কি, অ্যাট মর্নিং, আমি কখন পড়ি? সকালে পড়ি। এখন আমি যদি এই যে কথা, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, এবং এটার নাম মডিফায়ার না? এটার নাম কি? এই কথাটাকে যদি আমি যদি বলি, আমি যদি বলি অ্যাট মর্নিং আই রিড দ্য বুক, বলা যায় না? এখন যদি, যখন আমি এখানে লিখেছিলাম তখন কি এখানে কোনো কমা ছিল? কিন্তু যখন আমি এই কথাটাকে এখানে এনেছি, এখানে একটা কমা আছে না? একদা এক সময় ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর, ওয়ান্স আপন আ টাইম, কমা, দ্য নেম অফ ঢাকা সিটি ওয়াজ জাহাঙ্গীরনগর, ঠিক না? হ্যাঁ, তাহলে পারহ্যাপস, পারহ্যাপস আই এম ইন লাভ উইথ ইউ, সম্ভবত, সিরিয়াস না? হ্যাঁ, পারহ্যাপস এর মধ্যে একটা কি দিলাম? কমা দিলাম। কি দিলাম? কমা দিলাম। তাহলে বাক্যের শুরুতে কমাযুক্ত যে সকল ফৈন্নিরা বসে, এরা কিন্তু একবার কথা, এটা বলার জন্য আমি বলি না, এটা তুমি জানো, আমি জানি। আমি কোনটা বলার জন্য বলছি জানো? এই যে কথাটা এখানে ছিল এবং কথাটা এখানে আসছে, কোনো ফরক হয় নাই এমন কিন্তু না, এখানে একটা ফরক আছে। যদি পার্থক্য না থাকতো তাহলে এটাকে এখানে কেন আনছি আমি? এখানে একটা এমফাসাইজের বিষয় আছে। আমি সকালে পড়ি কথাটার উপর জোর দেওয়ার জন্য শেষের কথাটা শুরুতে আনছি, এবং কমাটা এই জন্য দিয়েছি, এই কথাটা শুরুর নয়, এটা শেষের, জোর দেওয়ার জন্য আনছি, এটা বোঝানোর জন্য। এই কমাটা গ্রামাটিক্যাল, হাউএভার, হ্যান্স, ফার্দারমোর, দেয়ারফোর, আফটার অল, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, পারহ্যাপস, মোরওভার, নানদালেস, ইন এডিশন, এই যে তাদেরকে বসাও, এরা এরা সকল ফৈন্য একবার, এবং তাদেরকে আমরা কি দিয়ে লিখি? তাহলে মোরওভার, হাউএভার লিখার পরে যে আমরা কমা দেই, এটা কি ডেকোরেশনের জন্য নাকি আসলে দরকারি কমা? গ্রামাটিক্যাল কমা। কমাটা না দিলে ভুল হবে, কারণ এই শব্দটা এখানকার শব্দ নয়, সেটা বোঝাবার জন্য কমা দেওয়া হয়। বুঝতে পারছি? তাহলে বাক্যের মধ্যে অ্যাডভার্বের অবস্থান কোথায়? শেষে। সাবজেক্টের পরে ভার্ব বসবে, ভার্বের পরে অবজেক্ট বসবে, অবজেক্টের পরেই মডিফায়ার আসবে, অ্যাডভার্ব। অবজেক্টের পরে মডিফায়ার হিসেবে কি আসবে? অ্যাডভার্ব। কিন্তু ওই অবজেক্টের পরে মডিফায়ারের জায়গা থেকে তাকে বাক্যের শুরুতে আনার পেছনে উদ্দেশ্য কি? জোর দেওয়া। কি দেওয়া? ঘটনা শেষ। এই যে অ্যাডভার্বকে আমরা জোর দেওয়ার জন্য বাক্যের শুরুতে বসাই, ওই ধরনের কিছু অ্যাডভার্ব ইনভার্সন সৃষ্টি করে। ওখান থেকে হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব গুলা। প্রথমত কি? নেগেটিভ অ্যাডভার্ব গুলা। দ্বিতীয় নাম্বার হচ্ছে এমফাসাইজার। দুইটা পয়েন্ট বলছিলাম, একটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, আর একটা হচ্ছে কি? এমফাসাইজার। তাহলে এমফাসাইজারের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে অনলি। অনলির সাথে যখন ইন, অন, এট এদেরকে বসাও, এদের মধ্যে একটা অ্যাডভার্বিয়াল ভাব আসে। অ্যাডভার্ব মানেই জায়গা বোঝায়, অ্যাডভার্ব মানেই স্থান বোঝায়, অ্যাডভার্ব মানেই সময় বোঝায়, অ্যাডভার্ব মানেই সময় বোঝায়, ঠিক না? তুমি দেখো তো, ইন, এর মধ্যে একটা অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশন আছে না? ইন দ্য রুম, ইন দ্য মর্নিং, রুম বললে জায়গা বোঝায়, মর্নিং বললে সময় বোঝায়। অন দ্য রুফ, জায়গা বোঝায়। হুম। অন মানডে, সময় বোঝায়। তার মানে যে কোনো প্রিপজিশন না, অনলির সাথে এরা যখন যুক্ত হয়ে বাক্যের শুরুতে বসে, যেমন আমি তোমাকে বললাম তোমাদের বাসার পেছনে লোহার, আমাদের বাসার পেছনে লোহার সিঁড়ি, একটা চিকটা সিঁড়ি, একটা একটা কি জন্য দিছেন? তুমি আমাকে বললা তুমি ইদানিং আধুনিক বিল্ডিং গুলাতে এই ইমার্জেন্সি এক্সিটের ব্যাপারে যথেষ্ট সচেতন থাকা হয়। ওই যে বেলকনির পেছনে ওখানে একটা লক দিয়ে বেলকনি খোলা যাবে, এটা হচ্ছে ইমার্জেন্সি এক্সিট, আগুন ধরলে বিপদের সময় তুমি এটা ব্যবহার করবা। অনলি ইন অ্যান ইমার্জেন্সি। আমি বললাম কি? অনলি ইন অ্যান ইমার্জেন্সি। তারপরে বললাম কি? ইউ ক্যান ইউজ দিস এক্সিট, এই সিঁড়িটা তুমি কি করতে পারো? এখন বাক্যের শুরুতে কি আছে? অনলি ইন, অনলি ইন। তাহলে অনলি ইন থাকলে আমরা কি করব? ইনভার্সন করব। তাহলে ইউ ক্যান ইউজ নাকি ক্যান ইউ ইউজ?
গুড, ঘটনা শেষ। ইউ ক্যান ইউজ নয়, এই কথাটা আমাদেরকে বলতে হবে ক্যান ইউ। ওই যে বাক্যের শুরুতে অনলি ইন আছে, তো এই জন্য এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। তাহলে আমরা দুইটা পয়েন্ট পেয়ে গেছি। অর্থাৎ আসলে এম্পাসাইজারের মধ্যে একাধিক পয়েন্ট আছে, সব মিলে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব আর একটা হচ্ছে এম্পাসাইজার। কথাগুলো ইজি, কিন্তু কিন্তু তুমি আমলে নিবা, লেখালেখির সময় ব্যবহার করবা, এবং কাউকে গুরুত্ব দিয়ে বোঝাবার সময় অনেকে কাজ করতে পারো, SMS লেখার সময় এই সমস্ত কথাগুলো ব্যবহার করার অভ্যাস করো, তাহলে অভ্যাসের মধ্যে চলে আসবে। শেষ তো, এটা তো শেষ। একটা একটা উদাহরণ দিচ্ছি, ওগুলো কিন্তু লিখিও। এবার আসো, তাহলে আমরা, আমাদের কাছে পয়েন্ট হচ্ছে দুইটা। একটা পয়েন্ট হচ্ছে কি নেগেটিভ অ্যাডভার্বস, হ্যাঁ, বা ওয়ার্ড। আর একটা পয়েন্ট হচ্ছে কি, আবার ইটা এখানে তো ফন্ডি ফিন্নি হয়ে গেলে, হ্যাঁ, এম্পাসাইজার। হ্যাঁ, তাহলে এই দুইটা এম্পাসাইজার যে বলছিলাম, এম্পাসাইজারের মধ্যে একটা শব্দ পেয়েছি কি, অনলি দিয়ে একটা পয়েন্ট বলছি, অনলি দিয়ে আরেকটা পয়েন্ট আছে। ওটা কিরকম? ওটা হচ্ছে অনলি, হ্যাঁ, বিকজ, অনলি when, অনলি আনটিল। কথা বুঝছো? ইভেন, অনলি ইফ। অর্থাৎ এক কথায় অনলি প্লাস কনজাংশন, অনলি প্লাস কনজাংশন, এটাকে আমরা প্রয়োজনে তৃতীয় নম্বর পয়েন্ট হিসেবে বিবেচনা করতে পারি। এখন যে কোনো কনজাংশন না, অনলি প্লাস সাবঅর্ডিনেট কনজাংশন, অনলি প্লাস সাবঅর্ডিনেট কনজাংশন। যেমন ধরো, শুধুমাত্র, শুধুমাত্র সুন্দরী হওয়ার কারণে সে চাকরিটা পাইছে। কোন কোটায়? সুন্দরী কোটায় বলো না, কোন কোটায়? একটা উপদেষ্টার নাম বলো। রিজওয়ানা। সে আসলেই সুন্দরী, বুড়া কালে এত সুন্দর, ঠিক না? ইয়াং থাকতে কত সুন্দর ছিল, জামাইটা কে রে? হ্যাঁ, কথাও সুন্দর তো, তাই অনেক কোয়ালিটি আছে এই মেয়ের, মহিলার। হ্যাঁ, এখন শুধু সুন্দরী হওয়ার কারণেই সে চাকরিটা পাইছে। এখানে একটা কথা আছে, কিন্তু এই পয়েন্টে একটা কথা আছে, না হলে তো আমি একসাথে বলে ফেলতে পারতাম অনলি প্লাস বিকজ, অনলি প্লাস, অনলি ইন এর সাথে বলতে পারতাম। ওই দুই নম্বরের সাথে এটা কিন্তু মিল নাই, ঝামেলা আছে এখানে একটা। ঝামেলাটা হচ্ছে, এরা কনজাংশন তো, এরা কি কনজাংশন? সাবঅর্ডিনেট কনজাংশন, সাব অর ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন মানে এরা কোন বাক্য সৃষ্টি করবে? কমপ্লেক্স বলো না, কোন বাক্য সৃষ্টি করবে? কমপ্লেক্স। কমপ্লেক্স, কমপ্লেক্স মানে এখানে একটা কি থাকবে? প্রিন্সিপাল ক্লজ, আর একটা কি থাকবে? সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক না? ইনভার্সনটা হবে প্রিন্সিপাল ক্লজে, ইনভার্সনটা হবে কোথায়? সাবঅর্ডিনেট ক্লজে কোনো ইনভার্সন হবে না। কারণ কি? কারণ হচ্ছে অনলি বিকজ, এই বিষয়টা আসবে তো সাবঅর্ডিনেট ক্লজে, পুরো ক্লজটা মিলে অনলি বিকজ এর অংশ ধরা হবে। মূল প্রভাবটা পড়বে কোথায়? মূল ক্লজে গিয়ে। যেমন শুধু সুন্দরী হওয়ার কারণে সে চাকরিটা পেয়েছিল, আমি কথাটাকে লিখলাম কি, অনলি, অনলি বিকজ, অনলি বিকজ শি ইজ নাইস, সহজ করে লিখলাম আর কি। তাহলে এরপর আমি লিখলাম কি, শি হ্যাজ গট দা জব। তাহলে এখন দেখো, এখানে কয়টা ক্লজ আমাদের কাছে? দুইটা। একটা হচ্ছে প্রিন্সিপাল, এটা সাবঅর্ডিনেট ক্লজ, যে ক্লজের শুরুতে অনলি বিকজ, অনলি আনটিল, অনলি হোয়েদার, অনলি ইফ এই সমস্ত শব্দ আসছে, ওই ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজ। কারণ প্রিন্সিপাল ক্লজে তো কোনো কনজাংশন থাকবে না। কনজাংশন মানে তো লাঠি, কনজাংশন মানে হচ্ছে ডিপেন্ডেন্সির সিম্বল, কনজাংশন মানে স্ট্রাকচার যার উপর ভর দিয়ে ওই ক্লজটা বেঁচে আছে। এতে কিছু প্রিন্সিপাল ক্লজে এরকম কোনো কিছু থাকবে না। তাহলে দেখি বলো, এই বাক্যটা শুদ্ধ নাকি অশুদ্ধ? অশুদ্ধ বলো না? তাহলে অনলি বিকজ শি ইজ নাইস বাক্যটা কি হবে?
হ্যাঁ, তার এটা চলে আসবে কি কোথায়? হ্যাঁ, এখন ব্যাপারটাকে তুমি কিভাবে মনে রাখবা? আমার এদিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও। তাহলে স্যার, শি ইজ নাইস নাকি ইজ শি নাইস হবে? এখানে ইনভার্সন হবে না তো, কারণ এখানে তুমি ইনভার্সন করবে কেন? এটা পুরোটা মিলেই সাবঅর্ডিনেট ক্লজ। এখানে মূল প্রভাবটা পড়বে কোথায়? প্রিন্সিপাল ক্লজ। এইটুকুই কথা। তাহলে হ্যাঁ, আহ, যদি সে শুধুমাত্র মানে তাকে দেখো, তাহলে তুমি কথাটা বলিও, মোবাইলে বলিও না, এসএমএস দিও না। যদি ফেস টু ফেস দেখো, তাহলে তাকে বলিও অনলি ইফ ইউ মিট হার, অনলি ইফ ইউ মিট হার। তাহলে ইউ ক্যান টেল দ্যাট নাকি ক্যান ইউ টেল দ্যাট? শেষ। বুঝতে পারছি। আচ্ছা, সময় আমি আমার তোমার প্রাপ্য পুষিয়ে দিব, তথ্য দিয়ে ফেলতে হবে, এখানে রেখে দেওয়া যাবে না তথ্য। তাহলে আমরা 3টি পয়েন্ট পেয়ে গেছি। একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড গুলো, দ্বিতীয় নাম্বার হচ্ছে অনলি এমফাসাইজার গুলো। এমফাসাইজারের মধ্যে থেকে আমরা পেয়েছি মাত্র কাকে কাকে? অনলি কে। অনলি প্লাস প্রেপোজিশন পেয়েছি, অনলি প্লাস কনজাংশন পেয়েছি। দুইটি আলাদা করার পেছনে কারণ হচ্ছে আচরণ ভিন্ন, ব্যবহার ভিন্ন। এবার আসো আরেকটা বলছি কি, সো। সৌর ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে, এই যে সৌ কার সাথে বসবে? হ্যাঁ, তাহলে সো প্লাস এজেটিভ হতে পারে, অথবা সো প্লাস পার্টিসিপল হতে পারে। পার্টিসিপল আমরা বলি না, সো কনফিউজিং। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে, কারেন্ট চলে গেছে মনে হয়। হ্যাঁ, তাহলে বলো সো প্লাস এজেটিভ হতে পারে, সো প্লাস, এটা আবার এমসিকিউ তে ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা হুক করে আবার এমসিকিউ তে কাজে লাগে প্রথমটার মতো। হ্যাঁ, হ্যাঁ, একটু আলাদা করে বললাম কেন, কারণ এখানে বেশি আসবে তোমার পার্টিসিপলটা, এই জন্য। না হলে পরে যা পার্টিসিপল তাই এজেটিভ, কারণ সকল পার্টিসিপল এজেটিভ হতে হবে। এজেটিভ যদি পার্টিসিপল যদি এজেটিভ ছাড়া অন্য কোনো ভূমিকায় আসে, তাহলে সে আর পার্টিসিপলই থাকবে না। সে জেনারেল হতে পারে, সে কখনো কোনো অক্সিলারি ভার্ব নিয়ে বার ভয় দিতে পারে, ঠিক না? হ্যাঁ, তাহলে দেখো, আমি বললাম কি, সো কনফিউজিং হিজ স্পিচ ইজ, আই ক্যান্ট আই ক্যান্ট গেট ইট। তার বক্তব্য এত কনফিউজিং যে এটা আমি কিছু বুঝি নাই। হ্যাঁ, তাহলে এখানে না না, এখানে আরেকটা ভেজাল আছে। সৌ যখন আসবে তখন কিন্তু মেইন ভার্বটা ইনভার্সন হয়, অক্সিলারি না। আর ইনভার্সনের ব্যাপারটাকে তুমি মামুলি হিসেবে নিলে হবে না। কোনো জায়গায় যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে ডু ডিড ডাজ অক্সিলারি ভার্ব বানিয়ে বসাতে হয় কিন্তু। কথা বুঝছো? মানে এটাকে হয়তো বোধহয় এরকম না করলেও চলবে, এরকম মানে হালকা ভাবে নিলে চলবে না, ভুল হবে। এগুলো লেখালেখিতে খুব গুরুত্বপূর্ণ মানের বিষয়। এবং লেখাতে যদি জোর না থাকে, লেখাতে যদি কোথায় এমফাসাইজ করতে হবে, কোথায় নর্মালি বলতে হবে, এগুলো না থাকে, তাহলে লেখাইতে হবে না। এই জন্য এগুলো রাইটিং এর জন্য ইম্পর্টেন্ট পার্ট। তাহলে সো কনফিউজিং হিজ স্পিচ ইজ, এখানে না, এখানে নিয়ম হচ্ছে কি জানো? এখানে সো কনফিউজিং যেখানে আছে, এখানেই তোমার ইনভার্সন হবে, এখানে ইজ হিজ স্পিচ হবে, এখানে না। কথা বুঝছো? এই জন্য লিখে রাখতে হবে এখানে, এখানে কোনটা ইনভার্সন হবে? মেইন বার। মানে এখানে আর তোমার জটিলতা নাই, এটা ফুললি লেখালেখিতে কাজে লাগবে, এই জন্যই বলছি। এ, এটা আবার এমসিকিউ তে তোমাকে ঝামেলায় ফেলতে পারে। একটা পয়েন্ট গেল। এবার আসো, মনে করো তোমার ঘড়ি। সামনে আসবে। হ্যাঁ, ইসটা মেইন ভার্ব না? ওখানে প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজের হিসেবে এখানে আনিও না। এখানে যে সো কনফিউজিং যেখানে আছে, ওখানে ইনভার্সনটা হবে, কারণ এটা তো আসলে কি না, এটা তো সিম্পল সেন্টেন্স হয়। হ্যাঁ, মানে দুইটা আলাদা আলাদা বিষয়। মনে করো, তাহলে আমি বললাম
so rare is this map, so rare is this map। তাহলে স্যার so rare এভাবে কেন বলছেন? ওই যে this map is, বুঝছো, এই ম্যাপটি এত রেয়ার যে তুমি এটাকে জাদুঘরে জমা দিয়ে দাও, এটা অনেক মূল্য পাবে। হ্যাঁ, তাহলে ইউ ক্যান সাবমিট ইট ইনটু মিউজিয়াম। তাহলে এখানে আমরা ইনভার্সনটা করছি কোথায়? ওই যেখানেই সো প্লাস অ্যাডজেক্টিভ আছে, যেখানেই সো প্লাস পার্টিসিপল আছে, ওই জায়গাটাতে। তাহলে এই জন্য একটার সাথে একটা মিল নাই, তুমি মুখস্থ বলে দিলে হবে না, এই জন্যই তো আলোচনাটা করতে হচ্ছে। হুম, আচ্ছা, এবার আসো। তো গেল, অনলি গেল, আরো দুই একটু পয়েন্ট আছে, এগুলো এভাবে লিখে লিখে উদাহরণ দিয়ে কঠিন করে বোঝাবার মতো কঠিন কিছু না, কিন্তু তোমার লাগবে, লেখালেখিতে লাগবে। মিউজিয়াম, MUSEUM, মিউজিয়াম। তাহলে একটা গেল সো, আরেকটা গেল অনলি। এবার এবার তোমাকে আমি যে বলবো, একটা হচ্ছে দেখো কয় নাম্বার গেল, 4। 5 নাম্বার হচ্ছে কি জানো? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অথবা অ্যাডভার্ব অফ প্লেস। এরা যদি বাক্যের শুরুতে, ওহো রে, লিখে কি করে ফেললাম, এক লিখে, তোমরা তো লিখছো না? একবার একবার অ্যাডভার্ব অফ ফ্রি, এটা কিউ, ফ্রিকোয়েন্সি এবং অ্যাডভার্ব অফ প্লেস। ফ্রিকোয়েন্সি মানে কি? পরম্পরা, পরম্পরা, ধারাবাহিক কথা বোঝাবে। এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, প্রথমে আসছে অ্যাম্বুলেন্স, পুলিশ তো পরে আসবে, পুলিশ বেচারা তো কখনো আগে আসে না। পুলিশ কি করে, আগে ঘটনা হয়ে যাক তারপরে যাব, ঠিক না? ঘটনার সময় ঘটনা ঘটতে দেবে না, এমন কাজ কম করে। অ্যাক্সেস রোডের মুখে ঈদের 2 দিন আগে খুন হয়েছে, বাইক নিয়ে তাড়া করে পেছন থেকে এসে কারের মধ্যে গুলি করে। এই ঘটনা ঘটে মানে ওই কার থেকে এখনো লাশ বের করে নাই, ঠিক ওই টাইমে আমি ওখানে পৌঁছাইছি। মানে ওখানে এখন রক্তাক্ত অবস্থায় সুরতহাল রিপোর্ট নেওয়ার জন্য অনেকগুলো পুলিশ জন আসছে, এখনো কেউ টাচ করে নাই। ওই অবস্থায় আমি ওদিক দিয়ে যাচ্ছি, মানে তখন আজান দিয়ে, আজানের পর পর, সেহেরের পরে নামাজ পড়াইতে বেরোইছি, মানে গ্রামে যাচ্ছি, ঈদের 1 দিন বা 2 দিন আগে না। পরে আমি যেটা শুনলাম, গুলি যখন করতেছে এই পাশে নাকি একটা পুলিশের গাড়ি ছিল, গোলাগুলি দেখে পুলিশের গাড়িটা নাকি টান দিয়ে চলে গেছে। মরা টরার পরে ওখানে আরো অনেকগুলো পুলিশের গাড়ি আসছে। এই হচ্ছে পুলিশ, সব বন্ধ করে দিয়ে নতুন করে পুলিশ নেওয়া দরকার, কথা বুঝছো? মানে প্রথম শর্ত হবে, এরকম কতগুলো পুলিশ আছে না, এদের পেটে গুলি মেরে এগুলো, এই পুলিশগুলো শেষ করে দেওয়া। এটা পুলিশকে এতে অটো রিক্সা দৌড়ে ধরবে কেমনে? অটো রিক্সা মানে পুরো হায়ানার মতো একটা অবস্থা হয়ে গেছে, মানে পুরো শহরকে ধ্বংস করে ফেলছে, ঠিক না? আরে আমাদের সাগরদা, সাগর মল্লিক, হ্যাঁ, সাগরদা 33-এর ক্যাডার, অসাধারণ একজন মানুষ, বেশি ভালো মানুষ, বেচারা মেরে 1-1.5 মাস হাসপাতালে। এখনো মানে উনি এত বড় আঘাত পাইছে, মানে এখনো ইয়া হয়নি। তুমি এবার হাঁটতেছে তো মেরে দিছে আর কি, এবার মেরে দিয়ে কত বড় অ্যাক্সিডেন্ট করে ফেলছে দেখো। মেয়ে 6 মাসের বাচ্চা একটা মরছে না। এখন শেভরন থেকে বেরোচ্ছি আমি, এখন সে গেট থেকে রাস্তার মাঝখানে এভাবে দাঁড়ায় আছে, হর্ন দিচ্ছি। তো অনেকক্ষণ হর্ন দেওয়ার পরে তারপরে সে আরো চিৎকার করে বলতেছে, হুজুর দিক দিয়ে যাইতে পারতেছেন না? তার মাথা গরম হবে না? আমি বললাম, এটা কি রিক্সা? আর আমি অফসাইড দিয়ে যাবো, কারণ ওদিক দিয়ে গাড়ি আসতেছে।
এটুকু বলে আমি সামনের দিকে এসে যাচ্ছি, বুঝাই আমার গালে দিছে কেন, এই সেই সে আমার মানে ওট- আমি তো কার দাগ লাগবে একটু, আমার গাড়ির মায়া আছে না, দৌড়ে এসে আবার সামনে দিছে। তাও মেজাজ গরম করে না, কারণ বাসায় আমার বোন রুগী আছে গাড়িতে। আবার আমি যখন ধাক্কা দিচ্ছি সে ভয় পেয়ে আবার একটু সরে গেছে। সে আবারও সামনে গিয়ে আবারও ধাক্কা দিচ্ছে। সে মনে হয় পেছনে আরো উল্টাপাল্টা কিছু করছে, মানে গাড়িটা নিয়ে। আমি তো গাড়ি চালাচ্ছি, অত কিছু অভাবে মার্ক করে নেই বা ব্যাপারটাকে ওরকম ওই ওই দৃষ্টিকোণ থেকে নিই নেই। আশেপাশে দুজন বাইকার ছিল, ওরা তো সচেতন। এরা এবং আমি গাড়ি আস্তে চালাচ্ছি, আবারও বলছে রুগী আছে, বাইকওয়ালা দুজনে গিয়ে ওকে ধরে আটকাইছে। ওরা আটকাইছে ঠিক আছে, কিছু করতেছে না, আমার জন্য অপেক্ষা করতেছে। তো আমি তো জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমি আবার কার নিয়ে পৌঁছাইছি। এখন আমি যখন গাড়িতে আটকাইছি, সে ওরা ওরা বলতেছে বলছে কারে ডাক লাগলে কি হতো, তুমি এই কারের সাথে এরকম করছো কেন, তুমি এই কারের তো এই প্লাস্টিকটাও কিনতে পারবে না, এই সে বকা দিচ্ছি। আমি যখন নামছি আমি, তুই এরকম করছিস কেন, তুই গালি দিচ্ছিস কেন, এটা আমার তুই তাই শুরু করছে। আমি তো খুব নরম সরম মানুষ, এমন মাইকটা দিছি না ভাই, জীবনে সে আর ইয়া করবে না। কোনো কথা বলে নাই, কোনো কথা বলে নাই, এই যে 5 লাখ থানার সামনে। আমি খুব নরম মানুষ, কিন্তু এমন মাইকটা দিছি না, মারতে মারতে পুরো নালায় ফেলে দিছি। আধা ঘন্টা ঘুষাইছি তার আমি। এখন আমার মতো সাহস করে এরকম ঘুষি মেরে গায়ের উপর যাবে এরকম ভদ্র মানুষ তো খুব কম। কারণ যারা কাপড়, পরিষ্কার কাপড়ের মানুষ, যার কাছে এরকম সেন্সিটিভ একটা জিনিস আছে, কার ইট মারলেই তো শেষ, সে এরকম মারামারিতে যাবে না। আমার 2-3টা কারণ ছিল এখানে, বাইকাররা আমাকে সাপোর্ট দিচ্ছিল, ওরাও মারতে চাচ্ছে। এই একটা কারণ, আর একটা কারণ হচ্ছে এটা থানার সামনে, ওখানে থানায় আমার মানুষ আছে যথেষ্ট। আমি ধরে আমার প্ল্যান ছিল যে ওকে থানায় নিয়ে দিয়ে দিয়ে আসবো। এটা একটা আমার মনের মধ্যে বেশি কাজ করছিল, কিন্তু মেজাজ এত বেশি গরম হয়েছে, তারা আমি থানায় দেওয়া প্রয়োজন মনে করি না আগে মেরে। এখন এটা আমি তোমাকে যতটুকু বর্ণনা দিচ্ছি ততটুকু বর্ণনা এইভাবে দিচ্ছি, কারণ হয়তো সে আরো অনেক বেয়াদবি এর মধ্যে এখানে করছে, না হলে বাইকাররা তাকে আটকাইতো না, এখন গাড়ির সাথে লাগে নাই। তো এখন কার ব্যাপারটা কি জানা, আমি চালাইতেও আমি বুঝি। কারের ব্যাপারটা হচ্ছে, কার হচ্ছে মেয়ের মতো, একটা সুন্দরী মেয়ে যখন যাবে ছেলেরা টিস করবে। কার কার চলার সময় সবাই টিস করে, লোভের জিনিস তো। বাসওয়ালা এই প্লাস্টিক, এটা কেন বলে জানো, এখানে ফাইবার প্লাস্টিক, কার তো লোহা দিয়ে বানানো যাবে না, লোহা দিয়ে বানালে তাহলে ট্রাক হবে, কার হবে না। এটা প্লাস্টিক দিয়ে বানাবে, কিন্তু দামি প্লাস্টিক না। এই প্লাস্টিকের দাম হয় 2.5 কোটি টাকা। হ্যাঁ, তারপরে রিক্সাওয়ালা চাইবে কোনোভাবে একটু কষে দেওয়ার জন্য, হর্নের পর হর্ন দিলে সাইড দিবে না। সবকিছুর পেছনে একটা হিংসা কাজ করে। সুন্দরী মেয়ে দেখলে যেমন ওরা তো তুমি পাবা না, একটু এমনি উল্টা একটা বলে হলেও দি, কার দেখলেও এরকম। এটা কার চালানোর সময় যদি তোমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশ টোয়াশ একটু ফ্রেশ থাকে, তুমি রীতিমতো মেয়ের চিজের মতো শিকার হবা মিনিটে মিনিটে। এটা তুমি চালালে বুঝতে পারবা, এটা আমি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলছি। লোভের জিনিস তো, কথা বুঝছো, মানুষের হিংসা লাগে। এই অবজারভেশনটা আমার বাবা আসে না, আমাকে বলছে আরেকজন আরেকজন বলার পরে এটা আমার মাথায় আরো সিরিয়াসলি কাজ করছে, পরে অভিজ্ঞতা অর্জন করছে এটার উপরে। অটো রিক্সার জন্য যে যেখানে বা প্রতিহত করা উঠবে না, এটা পুরা ভয়ানক একটা বিষয়। তাহলে বলো অ্যাডভার্ব বা ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব এগুলা নিয়ে আর লেখার মতো কঠিন কিছু না। 2টা পয়েন্ট বলে দিচ্ছি। একটা পয়েন্ট হচ্ছে, তাহলে প্রথমে অ্যাম্বুলেন্স আসছে, পরে আসছে কি, পুলিশ। তাহলে ফার্স্ট সেকেন্ড ইয়া না, মনে করো, মনে করো আমি বললাম কি, ফার্স্ট কেম পুলিশ, তারপরে বললাম কি, দেন কেম অ্যাম্বুলেন্স। এখন দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে আসলে পুলিশ কেম, অ্যাম্বুলেন্স কেম, কিন্তু এখানে ফার্স্ট এবং দেন আছে না, এটা অ্যাডভার্ব বা ফ্রিকোয়েন্সি না। অ্যাডভার্ব বা ফ্রিকোয়েন্সি দিয়ে যখন তুমি এভাবে কোনো জিনিস লিখবা, এগুলো আবারও বলছি লেখালেখির জন্য, যেমন এটা এমসিকিউ তে আসার কোনো জায়গাও দেখতে পাচ্ছ না তুমি, সম্পূর্ণ লেখার পড়া এটা। তাহলে আমার লিখার সময় ফার্স্ট পুলিশ কেম দেন অ্যাম্বুলেন্স কেম লিখি নাই, আমরা বলছি কি ফার্স্ট কেম পুলিশ দেন কেম অ্যাম্বুলেন্স। একটা পয়েন্ট। এবার আরেকটা আরেকটা পয়েন্ট শুনো, অ্যাডভার্ব অফ প্লেস এর উদাহরণ শুনো। মনে করো
কলা ভবনের সামনে একটা স্ট্যাচু অবস্থিত, কলা ভবনের সামনে একটা স্ট্যাচু। স্ট্যাচু মানে কি? আহ, না, ইংরেজিতে স্ট্যাচু হইতে বলে, মানে বলতে আমি ইংরেজি খুঁজতেছিলাম। তাহলে ইন ফ্রন্ট অফ আর্টস ফ্যাকাল্টি, ইন ফ্রন্ট অফ আর্টস ফ্যাকাল্টি আ স্ট্যাচু, দেখো আ স্ট্যাচু লাইস। এই লাই শব্দটা অবস্থিত অর্থে ব্যবহার হয়, কিন্তু মনে রাখবা, লাই লাই মানে শয়ন করা, লাই মানে অবস্থিত। হুম, তাহলে আ স্ট্যাচু লাইস, এভাবে না, এটাকে আমরা ইনভার্সন করে বলবো। আমরা বলবো ইন ফ্রন্ট অফ আর্টস ফ্যাকাল্টি লাইস আ স্ট্যাচু। কথা বলছো কিনা? তাহলে কারণ ইন ফ্রন্ট অফ আর্টস ফ্যাকাল্টি এটা তো অ্যাডভার্ব অফ প্লেস, ইন ফ্রন্ট অফ আর্টস ফ্যাকাল্টি, এটা পুরাটা বলে অ্যাডভার্ব অফ প্লেস না? অ্যাডভার্ব অফ প্লেস এর পরেও আমরা কি করব? ইনভার্সন করবো লেখালেখির জন্য। আর একটা লাস্ট পয়েন্ট, সবগুলো বলছি পয়েন্ট, আর একটা লাস্ট পয়েন্ট খেয়াল রাখবা, এটা লিখতে হবে না, ওটা জাস্ট মুখে বললে তোমরা বুঝবা। এ, মনে করো তুমি একজন রাইটার, তুমি একজন রাইটার, তুমি লিখছো সংলাপ, সংলাপ তো পরীক্ষায় আসে, বাংলাতেও আসে, অনেক জায়গায় লিখতে হয়। এখন তুমি সংলাপটা লিখছো, এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, অর্থাৎ নায়ক নায়িকা, এই দুজনের কনভারসেশন তুমি লিখবা। আর তুমি তো তোমার কনভারসেশন লিখবে না, তুমি লিখবা অন্যজনের কনভারসেশন। এই কনভারসেশন লেখার সময় কিন্তু ইনভার্সন হয়, কনভারসেশন লেখার সময় ইনভার্সন করে লিখতে হয়। যেমন দেখো, এখানে চরিত্র হচ্ছে এ, চরিত্র হচ্ছে কি বি, এ বলছে আই ওয়ানা সে সামথিং, আই ওয়ানা সে, আমি তোমারে কিছু কইবার চাই। হুম, এখন বি হচ্ছে নায়িকা, নায়িকা বলছে ইয়েস, কি বলবে? ইয়েস, ইয়েস টেল বলবে না ইয়েস ডু বলবে? অবশ্যই ডু বলবে, এখানে ওই ভার্বটা বলে না, ওই ভার্বের হিসেবে বসে ডু বসে। তাহলে ইয়েস ডু, আচ্ছা বলো কি বলতে চাও। এখন এখানে এসে রাইটার, এখানে এই দুজনের কথা রাইটার, দেন আই লাভ ইউ। এখন আই লাভ ইউ কথাটা কে কাকে বলছে? কে কাকে বলছে? এ বি কে বলছে। তাহলে এ said to বি, এ said to বি, এই যে কথা এ said, এই কথাটা আমরা বই বলবো না, আমরা বলবো said এ। এখানে ইনভার্সন হবে, এখানে কি হবে? কারণ এই লাইনটা তো কারো কথা না, এই লাইনটা তো আমি লেখক বলছি, তখন এ বি কে বললো সে তার ভালোবাসে, এরকম না কথাটা? তাহলে এখানে কি এ সেইড নাকি সেইড এ? টু বি থাকলে থাকবে, না থাকলে নাই, কারণ কাকে বলছে এটা তো আছে, এই কারণ কথা তো দুজনের। বুঝতে পারছি? তাহলে এই সংলাপ বিবৃত করার জন্য উদ্ধৃত, কথোপকথন, ডায়ালগ, ডায়ালগ লেখার ক্ষেত্রে, ডায়ালগ লেখার ক্ষেত্রে অন্যের সংলাপ বিবৃত করার ক্ষেত্রেও কি হয়? ইনভার্সন হয়। তাহলে ইনভার্সনে কয়টা পয়েন্ট পেয়েছি টোটাল? তাহলে এটা আমরা গ্রামার ক্লাসে মাঝে মধ্যে পড়ালেও আসলে গ্রামারের উপযুক্ত পয়েন্ট হচ্ছে ওই এক নাম্বারটা, নুসন আর হেডাই। কিন্তু বাকি প্রত্যেকটা পয়েন্ট ওটাও রিটেনের জন্য, কিন্তু আজকে আমি এই জিনিসগুলাকে উদাহরণ দিয়ে লম্বা কোনো এমসিকিউর দিকে না গিয়ে, যে এই জন্য বললাম এগুলো সবগুলাই কিসের জন্য? লেখালেখির জন্য। এখন রাইটিং এর জন্য আরো অনেক ক্লাস হচ্ছে, 48 এর যারা, মানে যারা নেক্সট প্রিলিটা পাবে 47 এর পরের ব্যাচে, এদেরকে নিয়ে আলাদা করে আবার ক্লাস শুরু করব। এর মধ্যে আমি মিটিং করে, হ্যাঁ, এই মাসেই শুরু হবে, মানে নেক্সট মাস যেটা। স্যার আমাদের তো কোর্সের ফাইনাল হচ্ছে সামনে, এখন স্যার এতগুলা ক্লাস দিলে তো আমাদের পক্ষে আবার পড়া সম্ভব না। আর যদি এগুলা ক্লাস করতে না পারি তাহলে তো আমরা আবার বেশি দেবো না। হ্যাঁ যাবাত না, 48 এ বেসিকের গুলো, বেসিক অনেকে, অনেকে আবার শুধু বেসিক থেকে যাবে না। মানে 40, মনে করো 48 পাবে না এমন কে কে আছো? তুমি কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। তুমি? তুমি তো নতুন আসছো না? হ্যাঁ, আগে দেখি নাই তো আমি, আমার ক্লাস করছো আগে? আচ্ছা, মুখ হয়তো মাস্ক পরাচ্ছিল। আর একটা নতুন দেখছি মানে আজকে, ছেলে ছেলে। তুমি আগে করছো ক্লাস?
আচ্ছা, এখন কি বেসিকে জয়েন করছো না 48-এ? কোন ইয়ার এখন? ভালো করছো সিদ্ধান্ত, হ্যাঁ। থার্ড ইয়ার। তো এদের একটা গ্রুপ থাকবে, জুনিয়র গুলা, জুনিয়র গুলোর পেছনে বিনিয়োগ বেশি যাবে আর কি। কিন্তু তোমরা তোমাদেরকে তাহলে কি স্যার আমাদেরকে এই যে রাইটিং এর এই যে এগুলা কি বাদ দিয়ে দিবেন? বাদ দিব না তো, তোমাদেরকে শীট দেওয়া শুরু করে দিব? তাহলে স্যার এই যে ইয়া চেঞ্জ হবে, সিলেবাস চেঞ্জ হবে, এখন কেন আমাদেরকে আগে ভাগে শীট দিচ্ছেন? প্রিলির শীট দিব না তো, রিটেনের প্রিভিয়াস কোশ্চেন সলিউশন দিব বলছি না? ওগুলা ওগুলো কিন্তু বেসিকের ওদেরকেও দিব, ওদেরকে আগে পড়াই ফেলবো আর কি। হ্যাঁ, লিটারেচার না, লিটারেচার একটু দেরিতে শুরু করি, লিটারেচার বেশি আগে শুরু করি না কেন? তুমি কি 47 দিবা? 47 না দিলে এখন তাড়াহুড়ার কিছু নেই। এ লিটারেচারের ক্লাস কি আমি নিছিলাম একটাও? আচ্ছা দেখ, একটু বেসিক খবরের জন্য তাহলে নেক্সট একটা ক্লাস নিয়ে না, এটাও ঠিক আছে, মজা লাগার একটা ব্যাপার আছে না? মানে জিনিসটা যখন তুমি নিজে নিজে পড়বা, এটা কিভাবে আগাবা, ফাউন্ডেশনটা বেসিকটা ইয়া করে। হুম, তাহলে স্যার একটা একটা নিয়েছিলাম। প্রশ্ন ছিল। জি, প্রশ্ন বলেন। স্যার হচ্ছে আমি বর্তমানে অনার্স থার্ড ইয়ারের শেষের দিকে, আমি হয়তো গ্রাজুয়েশন মানে অনার্স কমপ্লিট করবো হয়তো সামনে বছর জুন অথবা জুলাইতে। সেক্ষেত্রে কি জি, আমি 48 দিতে পারবো? না, 48 পাবেন না, এরপরের ব্যাচ পাবেন। 49তম? 49তম, হ্যাঁ। যদি মানে 48 যদি স্পেশাল ডক্টরদের জন্য হয় তাহলে তো নেক্সট ব্যাচটা 49 হবে, তখন আপনি 50তম পাবেন, কিন্তু সময় একই, 49 যখন হবে তখন 50তম হবে আর কি। টেনশন নাই, এখানে যারা জয়েন করেছেন এদের আপনার মনে করেন কেউ কেউ সেকেন্ড ইয়ারে আছে, সবার জন্য আমাদের প্ল্যানটা কিভাবে আগাবে জানেন? এই যে রাইটিং রিটেনের ক্লাসগুলো থাকবে, কিন্তু যারা নেক্সট প্রিলিটে পাবে এদেরকে আলাদা করে বলবো, ওদেরকে ওই প্রিলি টার্গেট করে আগাইতে হবে, পাশাপাশি রিটেনের জিনিসগুলো থাকবে। আর যারা একটু জুনিয়র থাকবে, পরের ব্যাচ পাবে, তাদেরকে কিন্তু একেবারে সারা বছর ক্লাস পরীক্ষা এগুলো চলতে থাকবে। আমি একটা নিয়ম করছিলাম, প্রথমে চিন্তা করছিলাম নির্দিষ্ট সংখ্যায় জিনিসগুলো করে শেষ করে দিয়ে শেষ বলবো, কিন্তু শেষ বললে স্টুডেন্ট গুলো ঝরে যাবে। এই জন্য আমাদের তো সমস্যা নেই, আমাদের তো স্টুডেন্ট নতুন নতুন আসতে থাকবে, আলাদা খরচ নাই, স্টুডেন্ট গুলাকে আমরা সার্ভিস গুলো দিতে থাকবো অনলাইন অফলাইন সব জায়গায়। হ্যাঁ, ওই কষ্ট করে লিখতে হচ্ছে। না বই নিয়ে এখন বই কিনিও না, এখন তোমরা শুধু কিনলে কিনবা শুধু প্রশ্ন ব্যাংক জাতীয় জিনিসগুলো, কারণ যতই চেঞ্জ হোক আগের প্রশ্নগুলো তো লাগবে। যেমন মুরাদ স্যার একটু আগে বলছে জব সলিউশন, এই সমস্ত বই তুমি বাসায় রাখতে পারো, কারণ এগুলো লাগে। হ্যাঁ, জব সলিউশন এগুলো প্রিভিয়াস কোশ্চেনের জন্য লাগে, আবার প্রিলি প্রশ্ন ব্যাংক, রিটেন প্রশ্ন ব্যাংক, যেমন আমি বলছিলাম লেকচারের প্রশ্ন ব্যাংকটা নিতে, কারণ ওটা প্রিলি রিটেন একসাথে করছে, অন্য কোনো বই ওরকম করে নাই ওটা, এবং আমাদের অফিসেও পাওয়া যায়, একটা অ্যাপ আছে। তারপরে এমনিতে আর কোনো মৌলিক বই বা বাংলা ইংরেজির জন্য ওরকম, এখন বইটা না কিনে সিলেবাসটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করো। ইভেন আমরা নিজেরাও আমাদের বইগুলা নিয়ে কাজ করি, করে তো এখন লাভ নাই, যদি করি তাহলে তো লস, চেঞ্জ হলে, হ্যাঁ। তো তোমাদেরকে তাহলে শীট দেওয়ার জন্য যে চিন্তাটা, ওটা তাহলে কি কি শীট দিবেন স্যার, বা ডাবল দিতে হবে না? না, আমরা তো শীট দিব বলছি রিটেনের কোশ্চেন যেগুলা, রিটেনের কোশ্চেনের সলিউশন যেটা, ওখানে কিছু কিছু ক্ষেত্রে শীট লাগবে না, যেমন বাংলা ব্যাকরণ, ওটাতে আমি শীট করতে গিয়ে সলিউশন করতে গিয়ে বসছি, আমি নিজে বসছিলাম পিসিতে, যখন দেখছি দেখা যাচ্ছে না অত, ওগুলা একই জিনিস, মনে করো বানান, তো তৎসম বানানের 5টি নিয়ম লিখুন, তো দেখা যাচ্ছে এটা 35 আসছে, 36 আসছে, সব পরীক্ষা একই। তো সুতরাং এই ওই যেগুলো গুলা নোট করে দেওয়ার দরকার নেই, এগুলা স্যারের উপর ছেড়ে দিব। হ্যাঁ, কিন্তু সাহিত্য তো লাগবে, সাহিত্য তুমি অনেক বই পড়ার পরেও আলাদা আলাদা লাগবে। এই জন্য এটা যদি আমি প্রশ্নগুলোকে ছোট ছোট করে গুছিয়ে গুছিয়ে দিয়ে দিই, তাহলে এটা অনেক উপকার আসবে। বিজ্ঞান, বিজ্ঞানের প্রশ্নগুলো ছোট ছোট উত্তর করে, তারপরে আইসিটি, আন্তর্জাতিক বিষয়গুলো ছোট ছোট প্রশ্ন, বাংলাদেশ বিষয়গুলো ছোট ছোট প্রশ্ন, এটুকুই, অনেক বেশি কিছু না, কারণ রিটেনে তো সাবজেক্ট কম। ওই জিনিসগুলো দিয়ে এটা তোমাকে শীটটা দিলাম, এটা নিয়ে একটা ক্লাস তো মিনিমাম লাগবে, কারণ টিচার যদি দিক নির্দেশনা না দেয়, প্রতিটা নিয়ে একটু একটু কথা না বলে, তাহলে তুমি তো কঠিন লাগবে। যেমন তোমাকে যদি বলে পিং পং ডিপ্লোমেসি কি, এখন যে পিং পং ডিপ্লোমেসি ক্লাসে শুনবে, তার সে যেভাবে মনে থাকবে, যে নিজে পড়বে তার ভুলে যাবে তো, এই ধরনের একটা ব্যাপার আছে। তো এটা নিয়ে মিটিং টিটিং অলরেডি করছি, যেহেতু আমাদের আল্লাহর রহমতে স্টুডেন্ট আছে, আমাদের তার টেনশন নাই যে আলাদা করার জন্য। পর্দা 48 পাবে, এদেরকে আলাদা করে হয়তো কমপক্ষে একটা ক্লাস হলেও সপ্তাহে হবে বেসিক থেকে আলাদা, মানে ওটা প্রিলি ভিত্তিক ক্লাস। আর এমনি বেসিকের সাথে এরা পড়ুক, এই স্টুডেন্ট যত বেশি ক্লাস করুক, বেশি পড়ুক, টিকুক, আমাদের সমস্যা তো নাই। মানে আমি এদেরকে বলছি, আমার মানে
কোনো দিকে 2000 টাকা সেভ করার জন্য একটা ক্লাস কম দেওয়া, এই অ্যাটিটিউডটা যেন কখনো না আসে। যেদিন মরে যাব একদিন, যেহেতু আমি মরেই যাব, লস হয়ে প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায়, দুনিয়ার সব প্রতিষ্ঠান যদি বন্ধ হয়, যদি বন্ধ হওয়ার সেদিন বন্ধ হবে, কিন্তু যতদিন বেঁচে আছে ততদিন যেন ঠিকঠাক থাকে, মানে কারো ঠকানোটা না হয়। আমি এমনিতে একেবারে এগুলো করে কোন টাকা পয়সার মালিক হয়ে উড়ে গেছি, কিছু তো হয় নাই, যেমন ছিলাম তেমন ওরকম। তো এই জন্য আমার বেশি কিছু হবে না, কিন্তু মানুষকে না দিয়ে কিছু করার চিন্তা কখনো যেন না আসে। এটা কালকে রাতে মিটিং এর কথা। আমার অ্যাটিচিউড ওরকম, মানে তোমাকে কেন আমি যতটুকু সর্বোচ্চটা দেওয়ার চেষ্টাটা থাকবে যেন সব সময়, সর্বাবস্থায়। তো আজকে অনেক কথা বললাম, বিশেষ করে শুরুতে আমি একটু সময় খেয়ে ফেলছিলাম, আমি ইচ্ছে করে খাইছি। আমার উদ্দেশ্য ছিল তুমি নিজেকে নিয়ে ভাবো, চিন্তা করা। চিন্তা করা যে একটা কাজ, বাঙালি বিশ্বাস করতে চায় না। চিন্তা করা একটা কাজ তো, বুঝছো? চিন্তা করবা তুমি, এরপরে তোমার আর কি অপশন আছে, কি করতে পারো, এগুলো নিয়ে ভাববা। একাধিক অপশন নিয়ে অন্তত লিখে রাখবা পরিকল্পনাটা, কিছু কিছু হিডেন রাখবা। সব সুন্দর পরিকল্পনা আমার সবার সাথে শেয়ার করারও দরকার নেই, এরকম আর কি। তো দ্যাটস অল ফর দ্য টাইম, যেহেতু আমাদের টাইম হয়ে যাচ্ছে, যেহেতু ফ্রাইডে, এটুকু থাক। আর কারো কোনো প্রশ্ন থাকলে নেক্সটে দেখা হবে। কালকে কিসের ক্লাস দেওয়া হয়েছে? আচ্ছা, নোটিশ দিয়ে দিবে, আমাকে জানালে তো আমি তোমাদেরকে নোটিশটা বলে দিতে পারতাম। নিশ্চয়ই ক্লাস আছে, ক্লাস তো মিস যাবে না। হুম, ঠিক আছে, আল্লাহ হাফেজ।